সো যখন কাজী নজরুল ইসলাম এই বিদ্রোহী কবিতাটা লেখে তখন কিন্তু ব্রিটিশ যারা ছিল, মানে এই আমাদের অঞ্চলের ব্রিটিশ যারা শাসক, আমরা শাসক বলবো না, আচ্ছা শাসক আর শোষকের একটা ডিফারেন্স তোমাদেরকে বলতে থাকি আমি, সবাই যুক্ত হতে হতে আমি দেখছি অনেকে যুক্ত হচ্ছে, ঠিক আছে। সো যারা মানে শাসক আর শোষণ কি জিনিসটা কি, ছোটবেলা এমন হয় না যে তোমার আব্বু আম্মু তোমাকে হচ্ছে যে অনেক শাসন করে, তোমাকে হচ্ছে তুমি পড়তে বসো না কেন, তুমি বাইরে সন্ধ্যার পর বাসায় কেন, এটা হচ্ছে শাসন, ঠিক আছে। আর শোষণ কি, শোষণ মানে হচ্ছে কি তোমার উপর নিপীড়ন করা, ওকে। সো এই জিনিসটা, সো ব্রিটিশটাকে আমাদের শাসনের নামে কিন্তু এরকম নিপীড়ন শোষণ এইসব করতো। আর কাজী নজরুল ইসলামের কিন্তু কবিতার পাশাপাশি ওনার কিন্তু বেশ কয়েকটা প্রবন্ধ আছে, যে প্রবন্ধগুলা ধরো যে মানে সেগুলো লেখার পরেও কিন্তু বেশ সারা পড়ে। ওনার কিন্তু একটা প্রবন্ধ আছে যে আনন্দময়ীর আগমনে, সেটা কিন্তু তিনি ব্রিটিশদের নিয়ে লিখেছিলেন এবং সেটি লেখার পরে তার কিন্তু মানে জেল খাটতেও হয়েছিল, ঠিক আছে। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করবো। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে লাইভে যুক্ত হচ্ছে। ওকে, তোমরা যারা যুক্ত হচ্ছে তোমরা জানাতে পারো, ঠিক আছে, বা তোমরা আসলে কবিতাটা নিয়ে আর কি কি মানে তোমাদের প্রবলেম ফেস করেছো বা কার কার ভালো লাগে এরকমও জানাতে পারো আমাদেরকে। ওকে, ঠিক আছে। সো আমরা একটু সামনের দিকে যাই, বিদ্রোহী কবিতাটা। সো বিদ্রোহী কবিতা লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। এখানে একটা ছবি দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, এটা এআই জেনারেটেড। তো আমরা ক্লাসটা নেওয়া শুরু করে দেই। তো প্রথমত আমাদের এই কবিতা মানে কবিতাটা পড়ানোর আগে একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলি যে এই কবিতাতে কিছু কিছু এমন অনুষঙ্গ বা রূপক ব্যবহার করা হয়েছে, তোমাদের মনে হতে পারে যে কাজী নজরুল ইসলাম কি নাস্তিক ছিল কিনা। সো এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের সাথে কবিতার শুরুতেই। তিনি কিন্তু অবশ্যই নাস্তিক ছিলেন না, আমরা তার অনেক ইসলামিক গজল গান বা অনেক কিছু পাই, বা তার যে বিলিফ নিয়ে যে ধারণা ছিল তাতে আসলে কোনো কিছু প্রমাণ করে না তিনি আসলে নাস্তিক ছিলেন। বা কবিতা পড়ার টাইমে তোমার অনেক সময় মনে হতে পারে যেখানে আসলে নাস্তিকতা হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, ঠিক আছে। সো তার কিন্তু আসলে ওই টাইমে মানে তুমি যদি ইতিহাসের পাতায় যাও ওই টাইমটাতে তুমি একটা জিনিস খেয়াল করতে পারবা যে তখন আসলে কি হিন্দু মুসলিমকে একটা দাঙ্গা লাগিয়ে ব্রিটিশরা, কিন্তু তোমরা সবাই জানো যে ডিভাইড অ্যান্ড রুল এই খেলাটা খেলতো সবসময় ব্রিটিশরা। সো হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগিয়ে সবসময় কিন্তু ব্রিটিশরা তাদের একটা ফায়দা লুটতে চাইতো। শুধু ব্রিটিশরা না, তোমরা সবাই জানো যারা কলোনিয়াল রুলে বিশ্বাস করতো বা যারা কলোনি স্থাপন করতো বিভিন্ন দেশে, আমরা দেখেছি যে বেলজিয়াম হচ্ছে তোমার ইয়েতে গিয়ে রুয়ান্ডা এবং বুরুন্ডিতে গিয়ে কি হুতু এবং তুতসি নামে দুইটা ভাগে ভাগ করেছিল, সেখানে গিয়ে কিন্তু তারা এই যে ডিভাইড অ্যান্ড রুল খেলেছিল। সো কাজী নজরুল ইসলামের একটা মেইন থিম, তার লেখালেখির একটা মেইন থিম কিন্তু একটা পর্যায়ে ছিল যে তিনি হিন্দু মুসলিমদের মধ্যে যে কোনোভাবে একটা কোহেশন বা একটা ইউনিটি রক্ষা করবেন, ঠিক আছে। এই জন্য তুমি দেখবা যে মানে কাজী নজরুল ইসলাম কিন্তু কোনো একটা ধর্ম থেকে অনুসঙ্গ নেয় নাই, তিনি দিয়েছেন এই অঞ্চলে, ঠিক আছে, এই অঞ্চলের মানুষের যে মেজর দুইটা বিলিফ মুসলমান এবং হিন্দুদের, তাদের সব অনুসঙ্গ নিয়েছেন। তুমি দেখবা কাজী নজরুল ইসলাম যেমন একদিকে ইসরাফিলের অনুসঙ্গ টেনেছেন, তিনি তেমনি হিন্দুদের কিন্তু নটরাজ বা যেটা হচ্ছে আমাদের আমাদের যে ধৈর্যটি বলা হয়েছে এখানে, বা শিব যাকে বলি আমরা, তার এই অঞ্চলে কিন্তু দেখো হিন্দুদের মধ্যেও কিন্তু বিলিফের অনেকগুলো ভাগ আছে, তাদের মধ্যে কি এই অঞ্চলে ম্যাক্সিমাম মানুষ কি শিবের পূজা করে, তাই না। সো তার অনুষঙ্গ কিন্তু এখানে টানা হয়েছে কেন, যাতে কি মানে এই তার কবিতার মধ্যে যাতে এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ নিজেদেরকে খুঁজে পায়, ঠিক আছে। ওকে, সাত্তার ইসলাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরমান আলী হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। ওকে, ভেরি গুড। তোমাদের জন্য মানে তাহলে তুমি হয়তো বা নতুন নতুন পড়বে এই কবিতাটা যদি এখনো না পড়িয়ে থাকে, বা নতুন নতুন না পড়লেও আজকে ইনশাল্লাহ কবিতাটাকে নতুনভাবে আবিষ্কার করবা তোমাদের মধ্যে ইনশাল্লাহ। আজকে বিদ্রোহী একটা চেতনা, বা আসলে দেখো কবিতা তো আমাদের কিন্তু এটা গুনগুনিয়ে বা আস্তে আস্তে বলি বা আমরা হচ্ছে আবৃত্তি করি, আমাদের কিন্তু সবারই ভালো লাগে, তাই না। কিন্তু আজকের পর থেকে একটু বুঝে বুঝে, ওকে, তাহলে আমি শুরু করে দিই কবিতাটা। দেখো, আর তোমাদেরকে আমি শুরু করার একটা কথা বলি, যারা ক্লাসটা করছো এতক্ষণে তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। আমি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড বুঝিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড লিখে নিবা পাশাপাশি। আমাদের প্রথম লাইনটা, বল বীর বল উন্নত মম শির। এখানে আসলে বীরকে, একটা বীরের প্রতি বা একটা সাহসী মানুষকে আহ্বান করা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস মনে পড়লো যে দেখো আমরা যে এই যে ওয়ার্ডটা বলি যে আহ্বান, ঠিক আছে, এই যে এটা আমরা কি নর্মালি কি বলি, এটা কি আহ্বান বলি না, এটা কিন্তু আহ্বান না, এটা কি আহ্বান, ঠিক আছে। এটা কিন্তু এইচএসসি উচ্চারণে আসে, ঠিক আছে, উচ্চারণে কি এটা তাহলে উচ্চারণটা কি হবে, আহ্বান, ঠিক আছে। সো দেখো আমরা সামনের দিকে যাই, এখানে একটা বীরকে আহ্বান করা হচ্ছে, বীরকে আহ্বান করা হচ্ছে, কবি আহ্বান করতেছে যে বলো বীর বীর তুমি বলো, বলো উন্নত মম শির, তুমি বলো যে সদা আমার মাথা উঁচু, ঠিক আছে। শির মানে কি, শির মানে হচ্ছে মাথা বা মস্তক, ঠিক আছে, শির মানে কি মাথা বা মস্তক। এখানে কি বলা হচ্ছে যে বলো বীর বলো উন্নত মম শির, আমার মাথা সর্বদা সুবুন্নত, আমি কখনো মাথা নিচু করি না, ঠিক আছে। তারপর দেখো, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এখানে কি বলা হচ্ছে, শির নেহারি, শির মানে কি মাথা, নেহারি মানে কি, নেহারি মানে হচ্ছে যে প্রত্যক্ষ করে,
নেহারি মানে কি প্রত্যক্ষ করে, ঠিক আছে, নেহারি মানে কি প্রত্যক্ষ করে। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, ঠিক আছে। সো এখানে আমার শির দেখে, নত শির মানে কি মাথা নিচু করে আছে। সবাই একটু লিখে নাও, এগুলোকে মিস দিও না ইনশাল্লাহ। এর থেকে ভালো বিদ্রোহী কবিতা তুমি কোথাও পাবা না, এর চেয়ে ভালো মতো পড়ানো। মাথা নিচু করে আছে, মাথা নিচু করে আছে। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। শিখর মানে কি? শিখর মানে হচ্ছে চূড়া। আর হিমাদ্রির কি? হিমাদ্রি হচ্ছে হিমালয় পর্বতমালা, ঠিক আছে। হিমাদ্রি কি? হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা। সো এই লাইনটার সম্মিলিত অর্থ কি দাঁড়ালো? যে শির নেহারি আমারি, আমার উঁচু করা শির দেখে, নত শির ওই শিখর হিমাদ্রির, মানে আমার মাথা এত উঁচু হয়ে থাকবে যে হিমালয় পর্বতমালা পর্যন্ত, ঠিক আছে, তারা কি মানে লজ্জায় মাথা নিচু করে থাকবে। আয় হায়, এত মাথা উঁচু, মানে এত সমুন্নত কিভাবে, আমার চেয়েও সমুন্নত। সো দেখো হিমালয় পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটার নাম কি? মাউন্ট এভারেস্ট। সো সেটাকে কিন্তু মানে ইন্ডিকেট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিকের প্রশ্ন করি যে বাংলাদেশ থেকে কিন্তু একটা দেখা যায়, ঠিক আছে, সেটার নাম কি? কাঞ্চনজঙ্ঘা, পঞ্চগড় থেকে। ওকে, সো আমরা একটু সামনের দিকে যাই এখন। যে আমি চির দুর্দম, দুর্দম মানে কি? যাকে কখনো নিবারণ করা যায় না, মানে তাকে কখনো আটকাইতেই পারবা না, ঠিক আছে, মানে আমাকে কখনোই নিবারণ করা যায় না। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। দুর্বিনীত মানে কি? আমার মধ্যে কোনো বিনয় নাই, ঠিক আছে। নৃশংস মানে কি? আমি হিংস্র। তাহলে কি মানে কবি কি সবসময় দুর্বিনীত, সবসময় কি হিংস্র? সেটা কিন্তু না, কবি কিন্তু ক্ষেত্র বিশেষে, সেটাও আমরা সামনে পাবো, ঠিক আছে। সো চিরদুর্দম মানে কি? যাকে কখনোই নিবারণ করা যায় না, যাকে কখনোই নিবারণ করা যায় না, করা যায় না, ঠিক আছে। দুর্বিনীত কি? যার মধ্যে কোনো বিনয় নাই, ঠিক আছে, বিনীত না সে। নৃশংস মানে কি? হিংস্র। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এখানে কি মহাপ্রলয়? মহাপ্রলয় মানে কি? যে একদম সৃষ্টির যে ধ্বংসকাল, সৃষ্টির যে একদম ধ্বংসের দিনটা। দেখো এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী যে সৃষ্টির যে ধ্বংস দিনটা, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। সৃষ্টির ধ্বংসকাল, সৃষ্টির ধ্বংসকাল, সৃষ্টির ধ্বংসকাল। মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ মানে কি? দেখো নট, ঠিক আছে, নট ওয়ার্ডটা মানে কি? নট, তারপর নটি, এই যে ওয়ার্ডটা নট নটি, এই দুইটা ওয়ার্ড, এগুলো মানে কি? যারা হচ্ছে তোমার নাচ করে, ঠিক আছে। তোমার এখানে দেখো যে নটরাজ মানে কি? তাহলে দেখো এখানে দুইটা ওয়ার্ড আমরা দেখি সবসময়, যে ওয়ার্ডগুলা এরকম যৌগিক শব্দ থাকবে সেগুলোকে একটু ভাগ করে দেখবা যে নিজেরাই অর্থ কি একটু বের করতে পারবা। নটরাজ মানে কি? যে মানে কি নাচের রাজা, যে ঠিক আছে, তাই না? এমনই তো হচ্ছে আমাদের যে নৃত্যের যে রাজা, নৃত্যের রাজা। মহাপ্রলয়ের আমি নটরাজ মানে কি? এই কনটেক্সটটা হচ্ছে যে এই নটরাজ কাকে আমরা মিন করতেছি? এটাকে আমাদের শিবকে মিন করা হচ্ছে, ঠিক আছে। মানে কি? হিন্দু ধর্ম অনুযায়ী মহাপ্রলয়ের দিন বা ধ্বংসের দিন, বা ইসলাম ধর্ম অনুযায়ী রোজ কিয়ামতের দিন, সেটা হিন্দু ধর্ম অনুসারে কি হবে? যে শিব একটা তাণ্ডব নৃত্য নাচবে, ঠিক আছে। সো এখানে নটরাজ আমরা কয়েকটা জিনিস পাবো সামনে। সো একটা লিস্ট রাখো যে এখানে নটরাজ বলা হচ্ছে শিবকে। আরেকটা জিনিস একটু জেনে রাখো যারা জানো না এখনো, শিবকে কিন্তু একটু পরে আমরা কি রাখবো? ধৈর্যটি বলে জানবো, ধৈর্যটি। তারপর আরেকটা জিনিস নামে আমরা জানবো, সেটা হচ্ছে কি? পিনাক পানি। তাহলে একটু ইজি হবে তোমাদের বোঝার জন্য। পিনাক, একটু আমি এটা মুছে নেই। আচ্ছা, নটরাজ, ধৈর্যটি, আর হচ্ছে কি? পিনাক পানি, পিনাক পানি। ওকে, আচ্ছা, কমেন্ট অনেকে বলছো যে ওকে ঠিক আছে, অনেকে হাই দিয়েছে। আচ্ছা দেখো, সো মহাপ্রলয়ের আমি নটরাজ মানে কি? রোজ কিয়ামত দিবসের বা একদম শেষ সৃষ্টি ধ্বংসের কালের শিব, মানে আমাদের কবি সেই টাইমে কি সে নটরাজ হতে পারে, সে তাণ্ডব নৃত্য নাচতে পারে, ঠিক আছে। তারপর দেখো যে আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোন জিনিসটা কি? সাইক্লোনের কাজটা কি? সে কি? তার যে ধ্বংসলীলা। সো কবি কিন্তু এই লাইনটাতে তার মধ্যে একটা যে ধ্বংসলীলা ভাবান, সে যে ধ্বংস করে দিতে পারে সব, ঠিক আছে, সে ধ্বংসলীলার একটা মানে রূপ তুলে ধরছে কবি। তার মধ্যে যে বিধ্বংসী একটা ভাব, বিধ্বংসী ভাবটা সে তুলে ধরছে কবি এই লাইনটার মধ্যে, ঠিক আছে। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। দেখো এখানে আমি মহাভয়, আমি হচ্ছে প্রচুর মানে ভয়ঙ্কর, আমি অভিশাপ পৃথিবীর। এই যে
পৃথ্বী বা পৃথিবী উচ্চারণটা আমরা বলি, ঠিক আছে। এটা আসলে সংস্কৃতের আমাদের কি পৃথিবীটাকে আমরা মিন করতেছি, ঠিক আছে। আমি অভিশাপ পৃথ্বীর, আমি কি পৃথিবীর জন্য অভিশাপ, ঠিক আছে। এই লাইনে লিখে নিতে পারো কি আমি পৃথিবীর জন্য অভিশাপ, আমি পৃথিবীর অভিশাপ, পৃথিবীর অভিশাপ আমি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এখানে কি বলতেছে, আমি দুর্বার, আমাকে কখনো কন্ট্রোল করা যাবে না, আমি সব ভেঙে একদম চুরমার করে দিব। সো এখানে আমরা কবিতাটা সোফার আমরা যতটুকু পড়লাম, আমরা কি দেখতেছি, কবি আমাদের সবাইকে মানে যে বীর, কবি বীরকে তার মাথা সবসময় সমুন্নত রাখতে বলছেন, এবং তিনি তার মধ্যে যে কিছু বিধ্বংসী, তার মধ্যে যে অবিনীত, তার মধ্যে যে একটা সবকিছুকে মানে কাউকে আমি পরোয়া করি না, যে একটা ভাব, বেপরোয়া ভাব, সেই ভাবটাকে কবি তুলে ধরেছেন, ঠিক আছে। হ্যাঁ, শাওন শাহরিয়ার বলছে যে এই কবিতা পড়লে গায়ে লোম দাঁড়িয়ে যায়, গুজবাম্পস হয়। হ্যাঁ অবশ্যই, দেখো আমি যখন এই কবিতা হচ্ছে বুঝে পড়ি নাই, তখন হচ্ছে একজন কমেন্ট করেছিল যে টিপু মুন্সিরটা হচ্ছে তুমি মানে দেখতা, তার যে ইয়াটা মানে তার যে আবৃত্তিটা, আমি হচ্ছে এরকম টিপু মুন্সি দেখতাম, তারপর সব্যসাচী আছে একজন, তারটা দেখতাম, মানে আমারও হচ্ছে মানে গাটা লোম দাঁড়িয়ে যায়, তখন তো না বুঝে পড়তাম, বাট এখন যখন বুঝে পড়ি তখন ব্যাপারটা আরো ভালো হয়, ঠিক আছে। সোফার কারো কোনো প্রশ্ন আছে, তোমরা একটু জানাতে পারো যে এই টাইমে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, প্রশ্ন থাকলে আমাদের নেওয়া যাবে, আমরা একটু আপাতত সামনের দিকে যাই। দেখো এখানে আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। ওকে, এখানে আমরা কি মিন করতেছি, দেখো এখানে কবি কি মিন করতেছে, আমি অনিয়ম উশৃঙ্খল, কবি কোনো নিয়মকে পরোয়া করে না, ঠিক আছে। তোমরা নিজেদেরকে আবার এখানে খুঁজে পেও না যে আমি তো কোনো নিয়ম মানি না, আব্বা আম্মু যা বলে আমি কিছু শুনি না, আমি টাইম মতো কোর্সের ক্লাস করি না, আমি এটা করি না ওইটা করি না, এটা কিন্তু অনিয়ম উশৃঙ্খল না। কবি নিজেকে অনিয়ম উশৃঙ্খল কখন বলছে, সে হচ্ছে ব্রিটিশদের মানে ব্রিটিশরা তখন শাসক, তখন সে ব্রিটিশদের মানতেছে না, ব্রিটিশদের কথা শুনতেছে না, তখন কবি হচ্ছে কি অনিয়ম উশৃঙ্খল, তাই না। এরপর দেখো আমরা কবে অনিয়ম উশৃঙ্খল ছিলাম, কয়েকদিন আগে আমাদের দেশে যখন একটা ফ্যাসিস্ট শাসক ছিল, তার বিরুদ্ধে আমরা নেমেছিলাম, তখন ছিলাম আমরা অনিয়ম উশৃঙ্খল, ঠিক আছে। দেখো আমি দলে যাই যত বন্ধন, দোলে, দোলে মানে কি পদদলিত করা, মানে পা দিয়ে একদম মারানো, ঠিক আছে, একদম খাঁটি বাংলা ভাষায় একদম পাড়ায় যাওয়া, ঠিক আছে, এরকম অবস্থা যে আমি কি করি, আমি দোলে যাই, আমি হচ্ছে পা দিয়ে মারিয়ে যাই, পা দিয়ে মারানো, পা দিয়ে মারানো, আমি দোলে যাই যত বন্ধন, বন্ধন জিনিসটা কি ইউনিটি, আমি সব ধরনের ইউনিটিকে বা যে তোমার যে একটা ইউনিয়ন মানে আমাদের মধ্যে একটা সম্পর্কটা, সেটাকে কবি হচ্ছে ইয়ে করে যায়, একদম পা দিয়ে মারিয়ে যায়, যত নিয়ম কানুন শৃঙ্খল, মানে কবি বলতেছি কি আমি কোনো নিয়মের ধার ধারি না, আমি হচ্ছে যত বন্ধন আছে যত সম্পর্ক আছে পা দিয়ে একদম পদদলিত করে ফেলি, আমি মানি না কোনো আইন, কবি এখানে বলতেছে সে হচ্ছে কোনো আইন কানুন নিয়ম নীতি তার এগুলো দিয়ে কিছু যায় আসে না, আমি ভরাতরি করি ভরাডুবি, এটা কিন্তু একটা বাগধারা, ঠিক আছে। ভরাতরি ভরাডুবি করা মানে কি বলো তো, কেউ কি বলতে পারো, কারো কি জানা আছে ভরাতরি ভরাডুবি করা মানে কি, বলতে পারো কেউ, তোমরা জানিও। এটা মানে হচ্ছে কি সর্বনাশ করা, সর্বনাশ করা, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো ভীম ভাসমান মাইন। এখানে টর্পিডো কি, টর্পিডো হচ্ছে তোমরা সাবমেরিন চিনো না, সাবমেরিনের নিচ থেকে তোমার হচ্ছে যে এরকম এই যে এরকম তোমার এটা আঁকানোতে আমি খুবই মানে ভয়ঙ্কর, ঠিক আছে। এই এরকম তোমার ধরো যে কিছু ইয়ে থাকে না ইয়ে টাইপ যে সাবমেরিন থেকে ছেড়ে দেয়, মানে নিচ থেকে গিয়ে তোমার হচ্ছে ইয়ের মধ্যে জাহাজের মধ্যে লেগে জাহাজটাই উড়ে দেয় যে একদম, এটা হচ্ছে কি টর্পিডো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে টর্পিডো মানে হচ্ছে কি ডুবোজাহাজ থেকে নিক্ষেপণ যুক্ত একটু ইয়েটা, ঠিক আছে। তারপর দেখো আমি ভীম ভাসমান মাইন, ভীম মানে কি, ভীম মানে হচ্ছে কি ভয়ঙ্কর, ভীম ওয়ার্ডটা আসলে কি মানে কি ভয়ঙ্কর, ভীম মানে কি ভয়ঙ্কর, আমি ভীম ভাসমান মাইন, মাইন কি মাইনও কিন্তু এক ধরনের অস্ত্র, ঠিক আছে। মাইন কি পুঁতে রাখা হয়, তোমার হচ্ছে স্থল মাইন আছে, তারপর তোমার হচ্ছে পানির মধ্যে মাইন দেখা যায়, সেটা কি তুমি রেখে দিবে, তুমি ধরো যে তুমি হাঁটতেছো 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 পা দিবা তুপ করে উড়ে যাবা, ঠিক আছে, এটাই কি মাইন। ওকে, সো এখানে কবি এখানে কি বলতেছে যে আমি হচ্ছে কি আমি হচ্ছে অস্ত্র, মানে তাকে কবি নিজেকে কি কঠিন অস্ত্রের সাথে হচ্ছে কি কম্পেয়ার করতেছে। তো বর্তমানে আমরা যদি লিখি কোনো কবিতা আমরা কি করতে পারি, আমরা নিজেদেরকে কি নিউক্লিয়ার বোম্বের সাথে বা হচ্ছে অন্য এরকম না, এগুলো বিধ্বংসী আরো বেশি হয়ে যায়, সো বেশি এগুলো ইয়ে হয়ে যায়, ড্যামেজগুলো বেশি, বাট কবি কি নিজেকে ভয়ঙ্কর অস্ত্রগুলোর সাথে সে হচ্ছে কি কম্পেয়ার করতেছে, ঠিক আছে। একজন কমেন্ট করেছে কি ভাই এই কবিতা লেখার পেছনে গল্পটা একটু জেনে থাকলে জানাবেন, ইনশাল্লাহ অবশ্যই জানাবো। শুরুতে কিন্তু বলেছি দেখো এই কবিতাটা লেখার মানে মেইন উদ্দেশ্য ছিল কি যে কবি
কবি হচ্ছে ব্রিটিশ অপশাসনের বা মানে ব্রিটিশ মানে শোষণের বিরুদ্ধে, তাদের নিপীড়নের বিরুদ্ধে বাংলার যে তরুণেরা আছে, বাংলার যে বীর সন্তানেরা আছে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কবি কিন্তু এই কবিতাটা লিখেছিলেন, ঠিক আছে, যাতে মানুষজন, আর প্লাস ব্রিটিশরা কিন্তু ভয় পেয়ে গেছিল এই কবিতা মানে লেখা যখন লিখে ফেলছে তখন, ঠিক আছে। দেখো আমি ধৈর্যটি, ধৈর্যটি মানে কি, তোমরা যদি শিবের কোনো ছবি দেখো, দেখো তার চুলটা কি একটু এলোকেশে থাকে না, ধৈর্যটি মানে কি এলোকেশে চুল, মানে এলোকেশে থাকা চুল, ঠিক আছে, মানে যে জট বলি আমরা, চুলে জট যে, ঠিক আছে, এটা এলো কেশ, ঠিক আছে, বা এলোকেশি, এলোকেশি এটা কাকে মিন করতেছে আমি একটু আগে কিন্তু বলে আসলাম, এখানে শিবের অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে, এটা কে, শিব, ঠিক আছে। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আচ্ছা, এখানে এলোকেশে ঝড় মানে কি, তোমার দেখো মানে এখানে আমাদের কখন এলোকেশে হয়, তোমরা তো এখন হয়তো এখন কিন্তু ওইরকম ভাবে এটা দেখা যায় না, আগে যে একটা কালবৈশাখী ঝড় হইতো ছোটবেলা যখন আমরা গ্রামে যেতাম বা আমরা যারা গ্রামে থাকতাম, আমরা এখনো যারা থাকি গ্রামে, কিন্তু একটা জিনিস দেখা যেত, সেটা কি কালবৈশাখী হইতো, তাই না? কালবৈশাখী টাইমে কি হইতো, মানে হুটহাট সব ঠিকঠাক আছে, হুটহাট অন্ধকার হয়ে গেল, একটা ভয়ঙ্কর একটা ঝড় টার্ন নিল না। কবি এখানে কি মিন করতেছে, যে আমি হচ্ছে অল্প সময়ের মধ্যে এরকম কালবৈশাখী ঝড়ের মতো হয়ে যেতে পারি, ঠিক আছে, এটা বলতেছে। ওকে, তারপর দেখো এখানে কি বলতেছে, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, আমি বিদ্রোহী, কবি যে বলতেছে আমাকে যে আমি নিজে বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, সুত মানে কি, এখানে সুত মানে হচ্ছে পুত্র, আমি বিদ্রোহী প্লাস আমি বিদ্রোহীর পুত্র, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে যে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী পুত্র, এরকম বলতেছে কবি বিশ্ববিধাত্রীর, আমি হচ্ছে, আমি তো নিজে বিদ্রোহী এবং আমি হচ্ছে বিশ্ববিধাত্রীর বিদ্রোহী পুত্র, এরকম ভাবে বোঝাচ্ছে। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো, যেমন এই সুত মানে কি পুত্র, তারপর তো কন্যার ভালোই আছে কি তনয়া, তাই না, কন্যার ভালো তোমার ধরো যে সিনোনিম গুলো আছে সেগুলো কি তনয়া, এই যে তনয়া, এগুলো কি কন্যার। সো এইখানে এই ক্ষেত্রে তোমরা তো অনেকেই ধরো যে অনেক ভর্তি পরীক্ষা দিবা, সো মানে অ্যাডমিশন টেস্ট যেগুলো আছে আমাদের, অ্যাডমিশন টেস্টের টাইমে তোমরা দেখবা যে আসলে বিভিন্ন জায়গায় বাংলা পরীক্ষা দিতে হয়, তখন কি হয় দেখবা যে অনেক সিনোনিম আসে, মানে বাংলায় অনেক সমার্থক শব্দ আসে, বিপরীতার্থক শব্দ আসে, ঠিক আছে। সো এখানে দেখো যে আমাদের এই সব পার্ট থেকেই মানে বইয়ের ভেতর থেকে কিন্তু সমার্থক শব্দগুলোকে তুলে দেয়। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে যে আমি রিজভি ভাইয়ের ভার্সিটি পরিবেশ ছিলাম, ক্যামেরার যে ইস্যু সাউন্ড হচ্ছে সেটার পুনরাবৃত্তি হচ্ছে, একটু ফিক্স করেন, ক্যামেরা হচ্ছে সাউন্ড হচ্ছে না, তোমরা একটু জানিও তো সবাই যারা ক্লাস করছো যে আচ্ছা, বিশ্ববিধাত্রী মানে কি, মানে বিশ্বের যে বিধাতা, ঠিক আছে, বিশ্ববিধাত্রী মানে কি, যে হচ্ছে বিশ্ববিধাতা, বিশ্ববিধাতা মানে হচ্ছে কি বিশ্ববিধাতা, ঠিক আছে। আচ্ছা, টুকটুক শব্দ হচ্ছে না ক্যামেরাতে, মানে এখনো কি শব্দ হচ্ছে একটু জানাও তো তোমরা যারা ক্লাসে আছো, টুকটুক শব্দ কি এখনো এই হচ্ছে রিপিট হচ্ছে? আমি তাহলে কন্টিনিউ করতে পারছি না আপাতত, মানে একটু জানাও তোমরা যারা ক্লাসে আছো, জানালে ভালো হয় কাইন্ডলি। হ্যাঁ, সেম টুকটুক শব্দ হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আমি তো জানতাম আগে বিড়াল হচ্ছে চুকচুক করে ইয়া খায়, দুধ খায়। আচ্ছা, ইয়াসিন আলফা জানিয়েছে না, শব্দ হচ্ছে না, এটা তো একটা মস্ত বড় বিপদ, একজন বলতেছে হচ্ছে, একজন বলতেছে হচ্ছে না। আচ্ছা, আমরা এটা নিয়ে আপাতত কথা বলতে থাকি, আমরা সামনে একটু পরে আগাই। দেখো মানে সোফার আমরা বিদ্রোহী কবিতা নিয়ে কি জানলাম, কবি শুরু থেকেই কি নিজের একটা মানে বিদ্রোহী সত্তাকে তুলে ধরেছেন, তাই না? এখনো কি কবির মধ্যে কোনো ভালো কিছু পেয়েছো এতক্ষণে? কি কবিকে কি মনে হচ্ছে যে সে, ওকে, সো এই যে সাউন্ডটা হচ্ছে এখন আর হচ্ছে না, ওকে, আমরা একটু সাউন্ডটা হলেও একটু ইগনোর করি, ঠিক আছে। ওকে, দেখো আমরা একটু সামনের দিকে যাই এখন। এরপর দেখো যে বলবীর চির উন্নত মমশির, আবার এসে মনে করাচ্ছে যে তোমার মাথা উঁচু করাটা কি মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমার মাথা উঁচু করাটা কি মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে আবার এসে মনে করাই দেওয়া লাগতেছে। দেখো, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। ওকে, সো আমরা যে একটা লাইন দেখলাম এখন বর্তমানে, কাজী নজরুল ইসলাম যদি আর কিছুই না লিখতো, কাজী নজরুল ইসলাম যদি শুধু এই লাইনটাই লিখতো, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, তাহলে কি তিনি সেম ফেমাসে থাকতেন। মানে এই লাইনটাকে অনেকের মতে বলা হয় যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একটা লাইন, বা বাংলা কবিতার মধ্যে লাইনগুলোর মধ্যে শ্রেষ্ঠ লাইন বলা হয় এটাকে, ঠিক আছে। তার সামনে একটা আলোচনা করি। এইখানে একটা জিনিস আমরা দেখবো, কবি কি যে তার দ্বৈত সত্তাকে তুলে ধরছেন। এখানে একটা জিনিস একটু লিখে নাও আগে, যে কবিতার দ্বৈত সত্তাকে তুলে ধরছেন, কবিতার দ্বৈত সত্তাকে তুলে ধরেছেন কোথায়? কবিতার দ্বৈত সত্তাকে তুলে ধরেছেন এইখানে। তুমি দেখো এখানে হচ্ছে কি আমি সৃষ্টি,
মানে আমি সৃষ্টি, আমি ধ্বংস। সৃষ্টি আর ধ্বংস কি সম্পূর্ণ বিপরীত একটা ইয়া না? ওকে, এটা কি সম্পূর্ণ বিপরীত একটা জিনিস না? আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। লোকালয় মানে কি? যেখানে মানুষজন থাকে। আর শ্মশান মানে কি? যেখানে মানুষজন থাকে না, যেখানে মৃতেরা থাকে, তাই না? সো কবি তার দ্বৈত সত্তা। সো আমি কার জন্য সৃষ্টি? যে হচ্ছে ভালো মানুষ, যে হচ্ছে তোমার শোষিত, যে উৎপীড়িত, ঠিক আছে? সো এখানে তার জন্য কবি কি মানে সৃষ্টি, আর ধ্বংস কার জন্য কবি? যে হচ্ছে তোমার এরকমই, যে শোষণ করে, যে মানুষকে নিপীড়ন করে, যে মানুষকে লাঞ্ছিত করে, যে মানুষের জীবনকে জাহান্নাম করে দেয়, তার জন্য কবি কি? তার জন্য ধ্বংস, তার জন্য কবি কি? শ্মশান। তাকে ধ্বংস করে তাকে শ্মশানে নিয়ে যাবে। আর যে ভালো মানুষ তাকে কি করবে কবি? তাকে কি? তাকে সৃষ্টি করে তাকে কি লোকালয়ে নিয়ে যাবে। লোকালয়ে মানুষ থাকে, তাকে সেখানে নিয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানে, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। সরি, এখানে একটা লাইন আছে, আমি অবসান, নিশাবসান। অবসান মানে কি? আমি শেষ। অবসান মানে কি? আমি শেষ। আর এখানে কি? নিশাবসান। দেখো, নিশাবসান মানে কি? নিশির অবসান, ঠিক আছে? নিশি কি? রাত, রাত্রি শেষ। দেখো, অবসান মানে কি? আমার সব শেষ, আমি সব হারাই ফেলছি, আমার কিচ্ছু নাই। কিন্তু নিশাবসান কি? আবার রাত্রির শেষ, একটা নতুন দিনের শুরু। একটা নতুন দিন মানে কি? তোমার নতুন করে আসা, নতুন করে বেঁচে থাকা, সেই জিনিসটা বোঝানো হয়েছে। নিশাবসান কি? রাত্রি শেষ, রাত্রি শেষ। আর এখানে কি? যে নতুন একটা শুরুর যে একটা প্রতীক, নতুন শুরু করার যে একটা উদ্যম, সেটাকে তুলে ধরা হয়েছে। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। এখানে ইন্দ্রাণী সুত মানে কি? ইন্দ্রাণীর ছেলে। আচ্ছা, এখানে ইন্দ্রাণী সুত থেকে একটু ছোটখাটো বিশ্লেষণ দরকার আছে। দেখো, এখানে ইন্দ্র, ঠিক আছে? ইন্দ্রের স্ত্রী হচ্ছে কি? ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী, ঠিক আছে? ইন্দ্র হচ্ছে একজন দেবতা হিন্দু ধর্ম অনুসারী। ইন্দ্রের স্ত্রী কি? ইন্দ্রাণী, ঠিক আছে? আবার এখানে ইন্দ্রাণী সুত মানে কি? ইন্দ্র এবং ইন্দ্রাণীর যে ছেলেটা, ইন্দ্রাণী সুত, সেকে তার নাম হচ্ছে কি? জয়ন্ত, ঠিক আছে? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলা ক্লিয়ারলি, যে ইন্দ্র, ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী, ইন্দ্রাণীর ছেলে হচ্ছে ইন্দ্রাণী সুত, বুঝাইছি আমরা। তার নামটা হচ্ছে কি? জয়ন্ত। সো আমরা এই যে ইন্দ্রাণী সুত, এটাকে আমরা জয়ন্ত দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে, এটাই যে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। কারণ ইন্দ্রের হচ্ছে হাতে চাঁদ থাকে, আবার ভালে সূর্য। ভাল মানে কি? কপাল, কপাল, ঠিক আছে? ভাল মানে কি? কপাল। তো এখানে কি? তারও একটা দ্বৈত সত্তাকে বোঝানো হচ্ছে না? ঠিক আছে, দেখো এখানে হাতে চাঁদ, হাতে চাঁদ মানে কি? চাঁদ কিসের প্রতীক? চাঁদ কি গভীর রাতে তোমাকে কি আলো দেয় না? চাঁদ কি তোমার অন্ধকারের মাঝে একটুখানি আসা না? সেটাই কি তোমার চাঁদ। আর ভালে সূর্য মানে কি? ভাল মানে কি? কপাল, কপাল। এখানে সূর্য কি? সূর্য কিসের প্রতীক? সূর্য একটা বিধ্বংসের প্রতীক। আবার সূর্য কি? শক্তির একটা প্রতীক হয় না? একটা শক্তিমত্তার প্রতীক হিসেবে আমরা ধরতে পারি সূর্যকে। সো এখানে কি একটা দ্বৈত সত্তা না? তোমার কাছে কি? তোমার হাতে চাঁদ আছে এবং তোমার কপালে কি? সূর্য আছে। তার মানে কি? তোমার মধ্যে দুই জিনিসটাই আছে। তোমার মধ্যে এখানে একটা দ্বৈত সত্তার পরিচয় পাওয়া যায়। তারপরের লাইনটা বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী যে লাইনটা, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এখানে কি বোঝাতে চাচ্ছে কবি? এখানেও কিন্তু একটা দ্বৈত সত্তা। দেখো, এই যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে কি? আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। বাঁশরি মানে কি? যে বাঁশিটা, ঠিক আছে? বাঁশি, আমরা যে বাঁশি বাজানো, তোমরা কি বাংলা সিনেমায় দেখো না যে বাংলা সিনেমায় হচ্ছে ইয়ে করে, যে বাঁশি বাজিয়ে বাজিয়ে নায়িকাকে ডাকে, হ্যাঁ? তারপর হচ্ছে নায়িকা হচ্ছে বের হয়ে আসে বাঁশির শব্দ শুনে, এরকম। এটা কি? মানে ভালোবাসার একটা জিনিস, ভালোবাসার একটা অনুষঙ্গ, যে বাঁশি বাজিয়ে তুমি হচ্ছে এনজয় করতেছো বা তুমি ডেকে আনতেছো, এটা। আর একটা রণতুর্য কি? রণতুর্য হচ্ছে কি? বিউগল। তোমরা কি কেউ বিউগল চেনো? বিউগল জিনিসটা? তো বিউগল জিনিস হচ্ছে কি? তোমার যুদ্ধের টাইমে যে দামামা বাজে, ঠিক আছে? মানে যুদ্ধের টাইমে যে রণতুর্য মানে কি? বিউগল। সেটা কি? দামামা বাজে যুদ্ধের টাইমে। তোমার ধরো যে রণক্ষেত্রে তোমার যে যে সাউন্ডটা দিয়ে মানুষকে উজ্জীবিত করা হয়, যে জিনিসটা ব্যবহার করে, ঠিক আছে? সেটা কি? রণতুর্য। ওকে, সো এই পার্টটাতে ধরো, এই পার্টটা তোমার কোথাও বিশ্লেষণ করা আসলো, বা এইচএসসি তো ধরো যে সিকিউ আসে, সিকিউতে কিন্তু এরকম পার্ট দিয়ে দিতে পারে, এইটুকু পার্ট উপরে লিখে দিল, তারপর ধরো বি নাম্বারে ই করলো যে এই উদ্দীপকটাতে বা এই যে ইয়াটা আছে আমাদের এখানে, এখানে কবির কোন ধরনের সত্তাকে তুলে ধরা হয়েছে, তখন তুমি আলোচনা করতে পারো যে এখানে কবির কি দ্বৈত সত্তাটাকে আলোচনা করা হয়েছে। তারপর ধরো এই শেষে তোমার 4 নম্বরে বললো যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এটাতে আসলে কি মিন করে? এখানে তুমি শুরু করতে পারো এভাবে যে কবির দ্বৈত সত্তাকে বোঝানো হয়েছে। কবি হচ্ছে যে যেরকম, মানে ধরো যে একটা যে শোষণ করে, কবি তার জন্য শোষক হয়ে আসবে। আবার যে নিপীড়িত লাঞ্ছিত, তার জন্য কবি কি? তার জন্য সে কবি তার একটা তোমার তাকে এসে কি, মানে তো তাকে বাঁচাবে এসে, ঠিক আছে? সো এই পার্টটা আমাদের ক্লিয়ার হইলো। আসো আমরা কি সামনের দিকে যাই এখন। এখানে দেখো যে আমি বেদুইন,
আচ্ছা, টর্পিডো কি কোনো অস্ত্রের মতো? ঠিক আছে, একজন হচ্ছে অন্য সত্যি কথা বলতে কি আমাদের এই লাইফটা এখন অনেকগুলো পেজে চলতেছে, ঠিক আছে। সো আমি হচ্ছে অনেকে কমেন্ট পড়তে পারতেছি না, আমার সামনে একটা আছে। সো আমাদের মোটামুটি 7-8টা লাইভ চলতেছে। সো এখানে একজন প্রশ্ন করেছিল যে টর্পিডো কোনো অস্ত্রের মতো কিনা। ওকে, টর্পিডো হচ্ছে কি, তোমাকে বলি আমি, টর্পিডো হচ্ছে তোমার যে ডুবোজাহাজ বা সাবমেরিন থেকে ধরো, আমি আঁকা কিন্তু খুবই দুর্বল, তার একটু তোমাদেরকে বুঝাই। সাবমেরিন হচ্ছে কি, মানে সাবমেরিন কি, মানে সাবমেরিন মানে সমুদ্রের যে নিচে যে জিনিসটা, ধরো সাবমেরিন হচ্ছে যেটা, এটা ধরো যে সাবমেরিন, ঠিক আছে। সাবমেরিন পানির নিচে চলে এটা, ঠিক আছে। ধরো যে আমি এখানে সাবমেরিনে বসে আছি, তো এখানে ধরো যে এই সাবমেরিনের নিচ থেকে কিছু অস্ত্র তোমার ধরো এখানে আরেকটা সাবমেরিন আছে, ঠিক আছে। এটা ধরো যে ইন্ডিয়ার সাবমেরিন, আমি বাংলাদেশে আছি। সো আমি হচ্ছে এইখান থেকে তোমার একটা অস্ত্র, যেটা হচ্ছে তোমার এরকমই এত বড় হইতে পারে বা একটু বড় হইতে পারে বা এতটুকু হইতে পারে, সেই জিনিসটা কি করবে তোমার এখান থেকে গিয়ে এটাকে তোমার একদম ধ্বংস করে দিবে, ঠিক আছে। এই যে দিক দিয়া খুবই বাজেভাবে আঁকাইলাম, বাট স্টিল বুঝতে পারছো, সাবমেরিন একটা অস্ত্র, টর্পিডো হচ্ছে একটা অস্ত্র, ঠিক আছে। আর মাইন যেটা বলেছিলাম, ভীমাসমান মাইনও একটা অস্ত্র। একটা তোমার কি, তোমার এটা কিরকম জিনিসটা, ওয়েপনটা ধরো যে এখানে ল্যান্ডে রাখা আছে, ল্যান্ড মাইন, সেটা কি তুমি ধরো যে গেলা হাইটা তুমি একদম ধূপ করে উড়ে পড়ে যাবা, এটা হচ্ছে মাইন। আর টর্পিডো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আসো সামনের দিকে যাই। এরপর কি বলা হয়েছে যে আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন কি, বেদুইন হচ্ছে তোমার আরবের একটা যাযাবর জাতি, ঠিক আছে। বেদুইন কি, আরবের একটা যাযাবর জাতি। বেদুইন কি, আরবের একটা যাযাবর জাতি। আমি বেদুইন, আমি চেঙ্গিস। চেঙ্গিসকে, চেঙ্গিস আমরা সবাই জানি, চেঙ্গিস হচ্ছে কি তোমার ওই মঙ্গল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা, ঠিক আছে। মঙ্গল একজন কমান্ডার, যে তোমার ধরো যে বর্তমান যে মঙ্গোলিয়া দেখি আমরা, এটা কিন্তু একটা টাইমে এই মঙ্গোলিয়া ছিল না, একটা টাইমে কিন্তু প্রায় মানে সম্পূর্ণ পৃথিবীর কর্তৃত্ব নেওয়ার কথা হয়ে গেছিল চেঙ্গিস। এই চেঙ্গিস খান উনি কিন্তু ছিলেন কি এই মঙ্গলদের কমান্ডার, এবং সে কি এখানে চেঙ্গিসের অনুষঙ্গ আমরা কেন আনলাম, ঠিক আছে। চেঙ্গিস কি মঙ্গল সেনাপতি, ওকে। এবং যে মঙ্গল সাম্রাজ্য হয়েছিল সেটা একদম প্রতিষ্ঠাতা বলা যায় তাকে। আমি বেদুইন, আমি যাযাবর জাতি, আমি কোথাও থাকি না, আমি হচ্ছে একদম পার্মানেন্টলি কোথাও বসবাস করি না। তার মানে কি, যে আমার কোনো কিছু যায় আসে না, আমার যে সম্পত্তি বা যাই বলো এগুলো কিছু যায় আসে না আমার। আমি চেঙ্গিস, আমি হচ্ছে চেঙ্গিস খানের মতো, আমি হচ্ছে একদম কোনো কিছু নাই আমার, আমি একদম কোনো জিরো থেকে একদম ইনফিনিটি হয়ে যেতে পারি, সেরকম একটা এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এখানে আপনারে মানে কি, এখানে নিজেকে, ঠিক আছে। যে আমি আপনাকে ছাড়া মানে কি, এখানে আমি নিজেকে ছাড়া, হ্যাঁ, আমি নিজেকে ছাড়া কাউকে অভিবাদন করি না। কুর্নিশ মানে কি, সালাম দেওয়া, ঠিক আছে, লাল সালাম, এটা করে না, ঠিক আছে। সালাম দেওয়া বা অভিবাদন করা, সালাম দেওয়া বা সালাম করা, কারণ আমাদের এই উপমহাদেশে কি একটা সালাম করার একটা রীতি রেওয়াজ আছে না, যে আমরা হচ্ছে মুরব্বীদের সালাম করা হয়। সো এরকম মিন করা হয়েছে। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। এখানে বলতেছে আমি বজ্র। বজ্র জিনিসটা কি, বজ্র হচ্ছে তোমার ধরো যে বৃষ্টিপাত যখন হয় বজ্রপাত, এটা তো আমরা সবাই জানি। আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ঈশান বিশানে কি ওঙ্কার ধ্বনি বা উকার ধ্বনি, ঠিক আছে। উকার ধ্বনি জিনিসটা আমি আলোচনা করি, এটা কোন অনুষঙ্গ আমাদের হচ্ছে হিন্দু ধর্ম অনুসারে কি, তোমার ধরো যখন একদম সৃষ্টি শেষ কাল এসে যাবে, ঠিক আছে, সেখানে কি হবে, তোমার ধরো যে উকার একটা ধ্বনি আসবে, উকার একটা ধ্বনির মাধ্যমে কি একদম ধ্বংস হয়ে যাবে না সবকিছু। এরপর লাইনটা দেখো যে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, মানে কি ইসলাম ধর্মের অনুষঙ্গ এখানে আছে। ইসরাফিল হচ্ছে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সে কি তোমার একটা ফেরেশতা, সে তার কাজ কি হবে, সে একদম সৃষ্টির ধ্বংসকালে শেষ দিনে তার সিঙ্গার একটা ফু দিবে, ঠিক আছে। সো উনি একজন ফেরেশতা, উনি কি করবে, সিঙ্গায় ফু দিবে একদম শেষ দিনে। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। কবি তাহলে নিজেকে কি মনে করে, দুইটা ধর্মের অনুষঙ্গ টেনে কবি কি মিন করতে চাইতেছে, কবি মিন করতে চাইতেছে যে আমি একদম মানে আমাদের যে শোষণ করা হচ্ছে বা আমাদের শোষণ যে করা হচ্ছে, আমরা শোষিত, মানে এই কবিতা কিন্তু সম্পূর্ণ কবি ব্রিটিশদের কিন্তু মেসেজটা দিচ্ছে, ঠিক আছে। সো কবি বলতেছে কি আমরা কিন্তু ব্রিটিশদের জন্য একদম শেষ হয়ে যাবে, একদম শেষ, তারা যে একদম শেষ কালটা তারা যদি বেশি করতে থাকে এরকম, আমরা কিন্তু একদম তাদের জন্য একদম ধ্বংসলীলা চালু করে দিব, ঠিক আছে। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। এখানে দেখো পিনাক পানি, পানি মানে কি এটাকে আমরা দেখি আসলে, আমরা পিনাক পানি ওয়ার্ডটাকে একটু ডাইসেকশন করি। পিনাক পানি, এখানে তোমার পিনাক হচ্ছে কি একটা তোমার হচ্ছে একটা কি বলে একটা অস্ত্র টাইপ বা একটা হাতে তোমার ধরো রাখা একটা জিনিস। এটা হচ্ছে তোমার যেরকম
আমি আঁকাতে পারতেছি না ঠিক মতো, তোমরা দেখবো যে শিবের হাতে কিন্তু এই পিনাক পানিটা থাকে, ঠিক আছে। তো পিনাক পানি যেরকম থাকে জিনিসটা, আমি আঁকার একটু ভুল করলাম, তার জন্য আমি সরি। দেখো এই যে তোমার পিনাক পানি মানে কি, যার হাতে পিনাক থাকে, ঠিক আছে। পিনাক পানি তাহলে আমরা কাকে মিন করতেছি, এটা শিবকে মিন করা হচ্ছে, ঠিক আছে। যে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, মানে হাতে পিনাক যে রাখে তার, আমি ডমরু ত্রিশূল তার হাতে। ডমরু ত্রিশূল কি, এটাও কি আমাদের এই যে ডমরু ত্রিশূল, মানে এরকম একটা ইয়ে থাকে, অস্ত্র থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা কি, মানে এই মিন করতেছে যে আমি হচ্ছে যে শিবের হাতের যে জিনিসগুলো আছে আমি সেইগুলা, ঠিক আছে। এটা বলতেছে তারপর কি, আমি ধর্মরাজের দণ্ড, ধর্মরাজকে, ধর্মরাজকে জম, ঠিক আছে, একদম জমের দণ্ড আমি, ঠিক আছে। আমি পিনাক পানি ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আচ্ছা, একজন বলছে কি মহাশক্তির প্রতীক, ইয়েস, গুড। সো এখানে দেখো শিবকে কি মানে মহাশক্তিমান বলা হয় না। সো এখানে দেখো কি বলতেছে যে আমি পিনাক প্রাণী ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। এখানে দেখো জম আসলে কি কেউ বাঁচে, বাঁচার কি সুযোগ আছে, বা শিব যদি একটা জিনিস চায় সেখানে কি মানে বাইরে যাওয়ার সুযোগ আছে হিন্দু ধর্ম অনুসারে, না। সো এই কারণে কি বলতেছে, একটা মহাশক্তিমান, একটা মহাশক্তির প্রতীক, সেটাই। আমি পিনাক প্রাণী ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ। এখানে আমরা, ঠিক আছে, দেবতা তোমার, আমরা সবাই জানি যে এখানে তোমার শ্রীকৃষ্ণের হাতে তোমার কয়েকটা জিনিস থাকে, সেগুলো কি কি, চক্র, গদা, শঙ্খ, তারপর হচ্ছে কি পদ্ম, ঠিক আছে। শ্রীকৃষ্ণের হাতে থাকা কয়েকটা জিনিস থাকে, সেগুলো কি, চক্র, গদা, শঙ্খ আর পদ্ম। এর মধ্য থেকে দুইটা জিনিসকে তুলে ধরা হয়েছে যে আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। এখানে বলতেছে আমি হচ্ছে, দেখো এই যে পার্টটা আমরা এখানে ডাইসেকশন করার একটা জিনিস আমরা বুঝি যে কাকে কাকে টেনে আনা হইতেছে। এখানে তোমার যারা সৃষ্টি ধ্বংসলীলায় অংশ নিবে তারা, তারপর হচ্ছে তোমার এখানে যারা হচ্ছে তোমার একদম মহাশক্তিমান এই উপমহাদেশের যে মেজর রিলিজিয়ন সেই অনুযায়ী, তারপর তাদের যে জিনিসগুলা, তারা যে জিনিসগুলো দিয়ে মানে এরকম ধ্বংসলীলায় বা এরকম যারা হচ্ছে খারাপ, যারা শোষণ করে তাদেরকে ধ্বংস করবে, সেই জিনিসগুলোকে তুলে এনে এই ব্যাপারটাকে কিন্তু মানে আরো শক্তিমান করা হচ্ছে। কবি কিন্তু ব্রিটিশদের ভয় পাওয়াই যাচ্ছে যে হ্যাঁ মানে আমি কিন্তু এগুলো হইতে পারি, ঠিক আছে, তোমরা যদি বেশি এইসব করতে থাকো আমি কিন্তু এরকম হয়ে যাবে, আমি প্রণব নাথ প্রচণ্ড, মানে আমি একদম ধ্বংস করে একদম সব শেষ করে দিব, ঠিক আছে। ওকে, এরপর আসলে আমরা একটু সামনের দিকে যাই, এই পার্টটা আমাদের শেষ হইলো। তারপর দেখো যে আমি খ্যাপা দুর্বাসা, খ্যাপা দুর্বাসা মানে কি, এখানে তোমার দুর্বাসা নামে একজন সন্ন্যাসী বা মুনি ছিলেন। তিনি হচ্ছে কি মানে তিনি যখন ধ্বংস মঙ্গলের প্রতীক, হ্যাঁ প্রচণ্ড ধ্বনি, ওকে। তো দেখো এখানে, হ্যাঁ আমি আসলে দেখো আমরা এখানে কিছু ধর্মের অনুষঙ্গকে আমরা একদম ডিটেলস আলোচনা করছি না, কারণ হচ্ছে যে এখানে আসলে সম্পূর্ণ আমাদের দরকার নাই, আমাদের এইচএসসি পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত যতটুকু লাগে সেটা। আমি খ্যাপা দুর্বাসা, খ্যাপা দুর্বাসা মানে কি, যে দুর্বাসা কিন্তু একজন কোপন সবিষ্ট মুনি ছিলেন, তার রোষানলে কেউ পড়লে একদম আগুনে পুড়ে একদম ছারখার করে ফেলতো। সেখানে দুর্বাসা দিয়ে কি মিন করতেছে, একদম মানে তাকে একদম ধ্বংস করে দিবে, ঠিক আছে। মানে তুমি ধরো একদম ধ্বংসলীলার প্রতীক বিশ্বামিত্র শিষ্য, বিশ্বামিত্র শিষ্যকে দিয়ে কি একটা অধ্যবসায় বা লেগে থাকা, ঠিক আছে। এখানে এটাকে তোমার ধ্বংসের একটা ইয়ে বোঝাচ্ছে, আর এখানে কি অধ্যবসায়, অধ্যবসায় জিনিসটা কি, এখানে বিশ্বামিত্র, ঠিক আছে। বিশ্বামিত্র হচ্ছে কি, উনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না, তিনি তার কঠিন পরিশ্রমের মাধ্যমে, কঠিন অধ্যবসায়ের মাধ্যমে সে কিন্তু পরে ব্রাহ্মণত্ব লাভ করেন। সো এইটা বুঝাচ্ছি আমাদেরকে। সো এখানে কবি আসলে কি মিন করতে চেয়েছিল সেই ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে, যে আমরা হইতে এমন না হইতে পারি, আমরা এখন ব্রাহ্মণ না, মানে ব্রাহ্মণ আসলে এলিট ক্লাস তো, তাই না। তো ওইখানে ব্রিটিশদের মতো আমরা এলিট না হইতে পারি, কিন্তু আমরা কিন্তু কঠিন অধ্যবসায়ের মাধ্যমে কি এদেরকেও ক্রস করে চলে যাব, ঠিক আছে। এরকম একটা মিনিং দিছে। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। এখানে দাবানল দাহ জিনিসটা কি, দাবানল তো আমরা আসলে মানে ফ্যামিলিয়ার না, কিন্তু আমরা দেখি যে মাঝে মাঝে কয়েক জায়গায় দেখলাম লস অ্যাঞ্জেলেসে একটা ইয়ে হলো, মানে দাবানল হয়েছে একদম বাড়ি ঘর পুড়ে টুড়ে, মানে ওয়াইল্ড ফায়ার যেটাকে আমরা বলি, ওয়াইল্ড ফায়ার, মানে জঙ্গলে আগুন টাগুন লেগে আগুন লেগে একাই পুড়ে টুড়ে একদম সব ছাড়খাড় করে দেয়। সো কবি নিজেকে বলতেছে আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি একদম সম্পূর্ণ বিশ্বকে একদম পুড়ায় ফেলবো, এরকম বলতেছে। আমি উন্মন মন উদাসীর, এখানে কি বলতেছে দেখো যে আমি উন্মন মন মানে কি উদাসী, এখানে আমাদের দুইটা পার্ট আমরা একটা ভাগ করে পড়ি। দেখো আমি উন্মন মন উদাসীর, উদাসী মানে কি, যে হচ্ছে একদম উদাস হয়ে আছে। আর উন্মন মন কি, মানে একটা উদাসী মানুষের যে মনটা, মানে একটা উদাসী মানুষের মনটা কিরকম হইতে পারে, মানে এরকম কবি নিজেকে সেই অনুষঙ্গের সাথে তুলনা করছেন। তারপর দেখো আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, জিনিসটা একটু ফিল করার ট্রাই করো। দেখো বিধবার বুকের ক্রন্দন শ্বাস, একটা বিধবা, ধরো একটা নারী বিধবা হয়েছে কিছুক্ষণ আগে বা হয়েছে, তার মধ্যে যে তার যে সে কাঁদতেছে, কাঁদাটাও না, একটা বিধবার বুকে ক্রন্দন শ্বাস,
সে যে শ্বাস নিচ্ছে তার শ্বাসটা কি আমাদের শ্বাসের মতো নর্মাল হবে? এটা তো ডিফারেন্ট হবে, তাই না? সো বিধবার বুকে ক্রন্দন শ্বাস জিনিসটাকে, একটা বিধবা নারী যে তার শ্বাস নিচ্ছে, তার মধ্যে একটা যে সে তার জীবন সঙ্গীকে হারালো, তাই না? এর একটা যে একটা মানে শেষ একটা অবলম্বন, সেটাকে হারানোর পরে তার যে একটা শ্বাস, তার শ্বাসটাও যে ডিফারেন্ট হবে, কাজী নজরুল ইসলাম কি সেটাকে তুলে ধরেছেন যে আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, মানে একটা হাহাকার একটা অবস্থা, হা হুতাশ আমি হুতাশির। হ্যাঁ, হুতাশী মানে কি এখানে, মানে খুবই শোষিত একটা মানুষ, মানে যার একদম কোনো ইচ্ছাকাঙ্ক্ষা বা তার একটা আসলে সম্বল নাই, এরকম। এই লাইনটাতে কবি আসলে কি বোঝাতে চাইলেন আমাদেরকে, যে সে বিধবার বুকে একটা ক্রন্দন শ্বাস, মানে একটা হাহাকার অবস্থা, যে একটা কষ্ট, হ্যাঁ, বেদনা, সেটাকে আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের। এখানে বলতে আমি বঞ্চিত ব্যথা মানে কি দেখো, মানে তুমি যদি কাউকে বঞ্চিত করো, সেই বঞ্চিত করার জন্য যে ব্যথাটা, এখানে কি মিন করলো কবি? দেখো আমাদের ব্রিটিশরা কি করেছিল, আমাদেরকে সব জায়গা থেকে বঞ্চিত করেছে না, আমাদের অধিকার বা আমাদের রাজনৈতিক অধিকার, সামাজিক সাংস্কৃতিক সব কিছু থেকে। তো এখানে কি হলো, আমি বঞ্চিত ব্যথা, আমাকে বঞ্চিত করার জন্য আমার মধ্যে যে একটা ব্যথা, সেইটা আমি বঞ্চিত ব্যথা পথবাসী মানে পথে বসবাসকারী চির গৃহহারা, মানে চির গৃহহারা মানে কি আমরা কি আমাদের দেশটাকে কি হারাই ফেলছিলাম ওই টাইমে? যত পথিকের, ঠিক আছে, মানে একটা পথিক, ঠিক আছে, সে হেঁটে যাচ্ছে, সে একদম তার কোনো মানে বাড়ি ঘর নাই, তার মধ্যে যে একটা বঞ্চিত ব্যথা, যে আমার বাড়ি ঘর নাই, আমার শেষ সম্বলটুকু নাই, আমার একটা মাথা গুজবা ঠাই নাই, সেই যে ব্যথাটা কবি তুলে ধরতেছেন। দেখো আমরা কিন্তু একটু আগে মানে শুরুর দিকে কবির যে একটা ঔদ্ধত্যপূর্ণ ভাব, তার মধ্যে যে একটা মানে রোষানল, তার মধ্যে যে একটা মানে বিদ্রোহী চেতনা, সেটা কিন্তু দেখে আসতেছিলাম, কিন্তু এখানে এসে কবি কি একটু সফট হচ্ছেন, তাই না? দেখো আমি অবমানিতের মরম বেদনা, মানে যাকে অপমান করা হয়েছে, যাকে সায় সম্বলহীন করা হয়েছে, আমি তার মরম বেদনা কি, মানে মন, এখানে মরম কি মানে মন, তার হৃদয়, মন বা হৃদয়, মরম মানে কি মন বা হৃদয় লিখে নিতে পারো। আমি হচ্ছে যাকে অপমান করা হয়েছে, আমি তার মনের বেদনা, ঠিক আছে, তার মনের আমি বেদনা, বিষ জ্বালা। দেখো এখানে মানে এই যে তোমার মনে যে একটা বেদনা, একটা বিষের মতো জ্বালা, একটা বেদনা কি বিষের মতো জ্বালা দেয় না আমাদেরকে? আমাদের লাইফেও কিন্তু এমন মোমেন্ট আসছে যে আমরা মানে মানে বোঝানো যায় না, একটা কথা আছে না, যার জ্বালা সে জানে, মানে তোমার জ্বালাটা সেটা তোমার মধ্যে যে একটা বিষের মতো একটা প্রভাব ফেলবে, তোমার হৃদয়ের মধ্যে একটা ক্ষত আনবে, সেটা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। দেখো এখানে লাঞ্ছিত বুক মানে কি, যাকে লাঞ্ছিত করা হয়েছে তার বুকে আমি আবার গতি ফিরবো। দেখো প্রিয় লাঞ্ছিত বুক কি, কবির কাছে কিন্তু যে লাঞ্ছিত মানুষ সে কিন্তু প্রিয়, তাই না? সো এখানে প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, তার বুকে আমি আবার আশা সঞ্চার করব, ঠিক আছে? তো এখানে কি মিন করলাম আমরা, মানে লাঞ্ছিত বুকে কি আশার সঞ্চার করা, নতুন করে আশার সঞ্চার করা, আশার সঞ্চার করা। তারপর দেখো আমি উত্তর বায়ু বলতে কি বোঝাচ্ছে, উত্তর দিক থেকে যে বায়ুটা বয়ে আসে সেটা মলয় অনিল কি, এখানে দেখো অনিল মানেও কিন্তু বায়ু, এটা কিন্তু বায়ুর একটা তোমার কি বলে এটাকে যে সিনোনিম বা হচ্ছে সমার্থক শব্দ, ঠিক আছে? মলয় কি, মলয় হচ্ছে মলয় পর্বত, মলয় একটা পর্বত, ঠিক আছে, একটা পর্বতের নাম। কবি মিন করতেছে এমন যে আমি উত্তর বায়ু মলয় অনিল, আমি হচ্ছে মলয় পর্বত থেকে, আমি উত্তর দিকের বায়ু, আমি হচ্ছে মলয় অনিল, মানে হচ্ছে মলয় পর্বত থেকে আসে যে বাতাসটা, আমি উদাস পুরবী হাওয়া, মানে কি আমি হচ্ছে উদাস পুরবী হাওয়া, মানে কি যে উদাস যে একটা হাওয়া, ঠিক আছে, এরকম মিন করতেছে। তো এখানে দেখো কয়েকটা বায়ুর অনুষঙ্গ কবি কেন আনতেছে, ঠিক আছে, যে মানে দেখো তুমি যখন বসে থাকো, ঠিক আছে, মানে এটা উদাস বাতাস আসছে, উদাস যাওয়ায় যে একটা বাতাস আসতেছে, সেরকম একটা কবি মিন করতেছে যে হ্যাঁ আমি এরকম, মানে এখানে কিন্তু কবি সম্পূর্ণটা মানে নিজেকে মানে তোমার তার যে একটা বিদ্রোহী সত্তাটা সেটা কিন্তু চলে গেছে, এখন কি আসছে, তার মানুষের যে কষ্টটা, সেই কষ্টটাকে সে হচ্ছে কি তুলে ধরছে, কষ্টটাকে রিপ্রেজেন্ট করতেছে কবি। আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। এখানে দেখো পথিক কবি মানে রাস্তায় একটা কবি আছে, হ্যাঁ, গভীর রাগিনী, মানে গভীর রাগিনী কি দেখো, রাগের যে একটা ফেমিনাইন রূপ বা স্ত্রীলিঙ্গ, সেটা কি রাগিনী। তো দেখো কবি কি, মানে কবি কি একটু ছন্দ নিয়ে থাকে না, কবির মধ্যে একটা ছন্দ থাকে, সুর তাল লয় থাকে। তো এখানে কবির যে পথিক কবির একটা রাগটা বা তার মধ্যে যে একটা চাপা ক্ষোভটা, সেটাকে কি রাগিনী বলে তুলে ধরা হয়েছে না? বিনু বিনে গান গাওয়া, বিনু বিনে তোমার হচ্ছে যে মানে পথিক কবি যে তোমার তার যে কবিতা, তার যে কবিতা লেখার ধরন, সেটাকে বিনু বিনে গান গাওয়া এভাবে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? সো তোমরা যারা আছো মানে এর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? আর আমি সামনের দিকে আগাবো, একটু বলো তো। ওকে, তোমরা কি বুঝতে পারছো সবাই? ওকে, এখানে দেখো যে লাস্ট পার্টটা, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবি গভীর রাগিনী। আমি যে পথিক কবির যে একটা তোমার মানে তার মধ্যে যে একটা
রাগ বা তুমি গানেরও কিন্তু কিছু তাল আছে যে গভীর রাগিনী, তারপর বিরবিনে গান গাওয়া মানে কি, এগুলো কিছু বাদ্যযন্ত্র, বীণা আছে, বীণা তো তোমরা জানো সবাই, ঠিক আছে, এগুলো বাদ্যযন্ত্র মানে এগুলোতে গান গাওয়া মানে সে হচ্ছে দেখো কবি কিন্তু তাদের সফট যে ইয়েগুলা মানে সফট যে জিনিসগুলো এখন সেগুলো তুলে ধরতেছে, ঠিক আছে। এতক্ষণ তো খুবই বিদ্রোহী চেতনা আসতেছিল, বাট এখন দেখো যে এই পার্টটাতে আমরা কি দেখলাম, সম্পূর্ণ কি সফট জিনিসপত্র দেখলাম না আমরা। ওকে, এখন আমরা একটু সামনের দিকে যাই, এইখানে এসে একটু আরো জিনিস পাবো আমরা। আমি আকুল নিধাগ তিয়াসা, নিদাগ মানে কি, নিদাগ মানে হচ্ছে গ্রীষ্ম, নিদাগ মানে কি গ্রীষ্ম। দেখো এখানে আমি আকুল নিদাগ তিয়াসা, আকুল নিদাগ, নিদাগ তিয়াসা কি, দেখো এখানে নিদাগ মানে গ্রীষ্ম, তিয়াসা কি গ্রীষ্মের মধ্যে তোমার যে এটা থাকে, গ্রীষ্মের মধ্যে তৃষ্ণা যে পায় না আমাদের, গ্রীষ্মের মধ্যে যে আমরা আমাদের তৃষ্ণাটা আসে সেই তৃষ্ণাটা কি সেম অন্য টাইমের মতো, সেটা কিন্তু সেম না। কবি এখন বলতেছে আমি আকুল নিদাগ তিয়াসা মানে আমি খুবই মানে আমার গ্রীষ্মের টাইমে যে তৃষ্ণাটা পাই, ঠিক আছে। আচ্ছা এখন বলছে হুতাশির কি, হুতাশির মানে হচ্ছে যে হা হুতাশ করে, ঠিক আছে এরকম। তারপর দেখো আমি রৌদ্র রুদ্র রবি, এই জিনিসটা একটু দেখো যে রৌদ্র রুদ্র রবি, এখানে রবি মানে কি আমরা সবাই জানি সূর্য, রবি কি সূর্য, আর রৌদ্র রুদ্র মানে কি যে মানে সূর্যের যে একটা ভয়ঙ্কর মূর্তি, বা সে হচ্ছে একদম তার যে একটা সে যে একটা ইয়ে দিচ্ছে তোমার ধরো যে সূর্যের রশ্মি চারদিকে ছড়িয়ে দিচ্ছে, বা তার মধ্যে যে তোমরা যারা সায়েন্সে পড়ো সেখানে কি সূর্যের মধ্যে কোনটা হয় নিউক্লিয়ার ফিশন নাকি ফিশন এগুলো দিয়ে, তো সেখানে কি সে ভয়ঙ্করভাবে কি তার গভীর তাপটা ছড়াচ্ছে না, সেখানে দেখো আমি রৌদ্র রুদ্র রবি মানে সূর্যের যে যে ইয়েটা তোমার শক্তিমান রূপটা সেটাকে তুলে ধরা হয়েছে। আমি এখানে দেখো একটা জিনিস বলতেছি যে প্রথম লাইনে সে কি বোঝায় যে আমি আকুল নিদাগ তিয়াসা মানে কি আমি গ্রীষ্মের মধ্যে যে একটা বথিকে যে একটা তিয়াসা তৃষ্ণা আমি সেইটা, আবার এখানে সে বলতেছে আমি রৌদ্র রুদ্র রবি। দেখো হে আকুল নিদাগ তিয়াসা কেন হয়, সেটা কি সূর্যের জন্য হয় না, সূর্যের অনেক তাপ যখন থাকে তখন কি তোমার তৃষ্ণা পায় না খুব বেশি, কবি হচ্ছে সেই তিয়াসাটাও হচ্ছে, আবার কবি কি এই সূর্যটাও হচ্ছে। একটা কথা আছে না যে তুমি হাকিম হয়ে হুকুম করো, এই টাইপ মানে ব্যাপারটা হয়ে যেতেছে, তাই না। তারপর দেখো যে আমি মরুনির ঝড়, মরুনির ঝড় মানে কি মরুভূমির মধ্যে ঝর্ণা, মরুনির ঝড় কি মরুভূমির ঝর্ণা, আমি মরুনির ঝড় 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 মানে মানে মরুভূমির মধ্যে ঝর্ণা বয়ে যাওয়া ঝর্ণা কবি। আমি শ্যামলিমা ছায়াছবি, শ্যামলিমা ছায়াছবি কি, শ্যামলিমা মানে কি সবুজ শ্যামল যে একটা পার্টটা আমাদের সবুজ শ্যামল, আমাদের গ্রামকে দেখি না আমরা, আমাদের গ্রামকে আমরা বলতে পারি যে শ্যামলিমা ছায়াছবি মানে সবুজ শ্যামল যে অংশটা সেইটা। ওকে, সো এখানে দেখো কবি কিন্তু তার একটা ডিফারেন্ট মানে দ্বৈত রূপটাকে তুলে ধরলো। আর এই যে পার্টটা, এই পার্টটাতে আমরা একটু খুবই মজার একটা জিনিস পাবো। এখানে কবি দেখো আমি একটু পড়ার আগে কয়েকটা জিনিস একটু বলে নিয়ে আমি একটু বলি তোমাদেরকে। দেখো আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বের নিঝুম, মম বাঁশুরির তানে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি। এখানে কবি আমাদের গ্রিক যে মিথ আছে, হ্যাঁ গ্রিক মিথ থেকে একটা ক্যারেক্টার নিয়ে আসছে, আর আমাদের দেশের একটা ক্যারেক্টারকে নিয়ে আসছে শ্যাম, ঠিক আছে। শ্যামকে আনছে আমাদের এখান থেকে, আর অরফিয়াসকে নিয়ে আসছে কি গ্রিক যে পুরাণ আছে সেখান থেকে। দেখো এই অরফিয়াসের কাহিনীটা একটু বলি তোমাদেরকে। সো অরফিয়াস হচ্ছে তোমার অনেক ভালো বাঁশি বাজাইতে পারতেন, বা তার যে ইয়াটা ছিল তিনি তার যে সুরটা তার গানের সুরে তিনি সবাইকে একদম ধরো যে একদম মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন, ঠিক আছে, মানে একদম মানুষ ভুলে যেত সব কিছু। সো এই টাইমটাতে তোমার ধরো যে অরফিয়াস যাকে ভালোবাসতেন, ঠিক আছে, অরফিয়াসের স্ত্রী বলো বা তার যে ভালোবাসার পাত্র ছিলেন ইউরিডিস, তো তিনি হচ্ছেন মারা যায়, ঠিক আছে। তিনি মারা যাওয়ার পরে অরফিয়াস তো এখন একদম পাগল হয়ে গেছে, না আমরা তাকে লাগবে, তাকে ছেড়ে আমি বাঁচবো না, ঠিক আছে। আমাদের তোমাদের অনেক এরকম হয় মাঝে মাঝে। তো দেখো এরকম টাইমের পরে সে বললো যে না আমি যেমনি হোক ইউরিডিসকে আমি বাঁচিয়ে তুলবো। বাঁচিয়ে কীভাবে তুলবো, আমি তাকে বাঁচিয়ে তোলার জন্য সে দেবতাদের কাছে চাইলেন। তো দেবতারা তো কি, এটা তো সম্ভব না যে একটা মানুষ মারা গেছে তুমি তাকে কিভাবে হচ্ছে বাঁচিয়ে নিবে আবার, এটা তো সম্ভব না, তাই না, এটা তো আসলে কোনো লজিক্যাল কিছু হয় না। সো এই টাইমে সে না আমাকে তাকে লাগবেই, তখন সে এমনভাবে বাঁশি বাজালো বা তার বাদ্যযন্ত্র কেমনভাবে সে বাজালো, সে তার বাদ্যযন্ত্র বাজানো দেখে একদম মন্ত্রমুগ্ধ হয়ে দেবতারা পর্যন্ত ভুলে গেল সব কিছু। ভুলে যাওয়ার পরে সে তার যে ভালোবাসার পাত্রী ইউরিডিস ছিলেন তার ভালোবাসাকে সে ফাইনালি বাঁচিয়ে তুললেন, ঠিক আছে। কিন্তু হ্যাপি এন্ডিং হয় না শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত তোমাদের বাপ্পারাজের মতো যে চাচা হেনা কোথায় এরকমই হয়ে গেছে। তাকে বলা হয়েছিল যে তোমরা যখন দেবালয় থেকে যাবা তুমি পিছনের দিকে তাকাবা না, ঠিক আছে, এখান থেকে বের হয়ে তারপর তুমি হচ্ছে ইউরিডিসকে দেখবা। কিন্তু যাওয়ার আগেই তো সে হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারে না যে আমার ইউরিডিসকে আমি ফিরে পাইছি, ইউরিডিসকে আমি এখন দেখবো। সে যখন পিছিয়ে যায়, পিছিয়ে তাকানোর পরে সে দেখে যান নাই, তারপর তোমার ধরো যে আবার সে ভ্যানিশ হয়ে যায়। সো এটা খুবই করুণ একটা কাহিনী। সো এখানে আমি অরফিয়াসের বাঁশুরি,
এই যে অরফিয়াস যে বাঁশি বাজায় সবাইকে মন্ত্রমুগ্ধ সব ভুলে রাখতে পারতো, সেই বাঁশরি মানে অরফিয়াসের যে বাঁশিটা, ঠিক আছে। সো অরফিয়াসের বাঁশরির অনুষঙ্গটাকে আমরা যদি বিশ্লেষণ করি যে বাঁশি বাজিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে ভুলিয়ে রাখা যায়, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম। মহাসিন্ধু মানে কি? সিন্ধু মানে কি? সমুদ্র। মানে মহাসিন্ধু উতলা ঘুম ঘুম মানে কি? একদম সমুদ্রের মতো, যে মানে তোমার ধরো যে একটা বিশাল ঘুম, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম মানে কি? অরফিয়াসের বাঁশি বাজাইলে মানুষের এমন ভাবে মন্ত্রমুগ্ধ হয়ে থাকতো, এটাকে তুলনা করেছে কি মানে সমুদ্রের সমান বিশালতার সাথে, ঠিক আছে। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। ঘুম চুমু, আচ্ছা এখানে ঘুম চুমু জিনিসটাকে তোমাকে একটু বুঝাই আমি। ঘুম চুমু কি? দেখো আমাদের যে বাচ্চা কাচ্চারা যখন ঘুমায় থাকে, আমাদের আব্বু আম্মুরা বা আমরা একটা চুমু দেয় না বাচ্চাদেরকে, এটা কি একটা তোমার প্রশান্তি বা হচ্ছে একটা খুবই সফট একটা জিনিস না ঘুম চুমু? হ্যাঁ, সো এখানে বোঝাচ্ছে যে ঘুম চুমু দিয়ে মানে আমি একটা সূক্ষ্ম একটা সফট চুমু দিয়ে কি নিখিল বিশ্বে একদম নিঝুম, মানে একদম তোমার ধরো যে চুপচাপ একদম প্রশান্ত কাম এরকম অবস্থা করে ফেলতে পারি আমি, ঠিক আছে। মম বাঁশরির টানে পাশরি, মানে আমার বাঁশরির টানে ভুলে থাক, মানে একদম ভুলে থাকবে সবকিছু। পাশরি মানে কি? ভুলে যাওয়া। পাশরি মানে কি? ভুলে থাকা। মম মানে আমার, মম বাঁশরির টানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। তো শ্যামের অনুষঙ্গটাও কি আমাদের এই অঞ্চলের, ঠিক আছে। তো শ্যাম কি বাঁশি বাজায় তার যে ভালোবাসার পাত্রী তাকে ডাকতো, সো এরকম, ঠিক আছে। সো এখানে এই যে পার্টটা, এখানে আমাদের কবি কি বোঝাতে যাচ্ছে যে এই যে আমরা এটা পড়লাম যে কবি কিন্তু চাইলে একদম হিপনোটাইজ করে তোমাকে একদম মন্ত্রমুগ্ধ করে এরকম বুঝাচ্ছে। কবি কিন্তু তার বিভিন্ন ধরনের সত্তাকে, মানে কবি চাচ্ছে যে কোনোভাবেই ব্রিটিশদেরকে বিতাড়িত করতে হবে আমাদের অঞ্চল থেকে, তাই না। সো কবি এই অনুষঙ্গগুলো ব্যবহার করছেন। ওকে, এরপর আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখো যে আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ চাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। এখানে এই জিনিসটাকে অনেকে তোমার ধরো যে মানে বলে যে এটা আসলে নাস্তিকতা বা এখানে আসলে ধর্মকে কটু করা হয়েছে, বাট কবি আসলে যে থিমে লিখেছে এই জিনিসটাকে দেখো যে আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, বলতেছে আমি যখন রাগান্বিত হব তখন আমি একদম মহাকাশ ছাপায় উঠে যাব, আমি সব কিছুকে ছাপিয়ে উঠে যাব, আমি কিছুই পরোয়া করবো না। ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক, দেখো হাবিয়া দুজক হচ্ছে মানে জাহান্নামের একদম সর্বনিকৃষ্ট যে পার্টটা, বলতেছে আমি যখন মহাকাশ ছাপায় উঠে যাব তখন কি যে মানে ভয় পেয়ে আমাকে যে হাবিয়া দুজকটা পর্যন্ত কি নিভে নিভে যায় কাঁপিয়া। এখানে এটা বলতেছে, কবি বোঝাতে চাচ্ছে যে ব্রিটিশরা যে আমাদের এই বাংলাদেশটাকে বা আমাদের ভারতবর্ষকে ব্রিটিশরা যে একদম জাহান্নাম বানিয়ে রাখছে একটা। সো কবি যখন ছাপায় উঠবে সবকিছুতে বা বীরেরা, তখন কি এই জাহান্নাম নিভে ফেলবে একদম, ঠিক আছে, শান্তি নিয়ে আসবে। কবি এরকম মিন করেছে। কবি এমন মিন করে নাই যে আসলে সে জাহান্নামকে মানে নিজেকে স্রষ্টার সাথে কম্পেয়ার বা স্রষ্টার যেগুলোর হাতে কন্ট্রোল সেগুলোকে নিয়ে কিন্তু কবি বলে নাই, বা এখানে আসলে নাস্তিকতার ব্যাপার না। আমাদের বুঝতে হবে কবি আসলে কি ইন্ডিকেশন দিতে চাচ্ছেন, আমাদের কোন টেক্সটটা বুঝতে হবে তখনকার তৎকালীন ব্রিটিশ যে টাইমটা ছিল তখন। দেখো আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। বিদ্রোহ মানে বাহী মানে কি? আমি বিদ্রোহকে নিয়ে যাই, আমি বিদ্রোহকে বহন করি, ঠিক আছে। বিদ্রোহী বাহী কি? মানে যে বিদ্রোহকে বহন করে বা নিয়ে যায়, যে বিদ্রোহকে বহন করে। দেখো আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, এখানে যে দুইটা ওয়ার্ড নিখিল আর হচ্ছে অখিল, নিখিল অখিল দুইটা কি আমাদের পৃথিবী শব্দের, ঠিক আছে। পৃথিবী, পৃথিবী বা ধরণী, ঠিক আছে, পৃথিবী শব্দের কি সমার্থক শব্দ এই যে নিখিল অখিল ব্যাপিয়া, ব্যাপিয়া, ঠিক আছে। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, এখানে কি হচ্ছে যে আমি একদম পুরো পৃথিবী জুড়ে, সম্পূর্ণ পৃথিবী জুড়ে কি আমি বিদ্রোহী সত্তাটাকে বা বিদ্রোহকে আমি নিয়ে যাব, ঠিক আছে। তোমরা যারা হচ্ছে পড়ছো মানে কারক পড়েছো, কারক, ঠিক আছে। কারকের মধ্যে একটা কারক আছে না, অধিকরণ কারকের একটা কি তোমার হচ্ছে যে একটা পার্ট, যে কারকে তোমার একদম সম্পূর্ণ অংশ যদি তোমার ধরো যে তিলে তেল আছে, ওইটা যে কারক হবে তোমার, এটাও কিন্তু সেম, যে একদম নিখিল অখিল ব্যাপী একদম সম্পূর্ণ পৃথিবী জুড়ে আছে, এরকম একটা মিন করতেছে, ঠিক আছে। তারপর দেখো যে আমি পরশুরামের কঠোর কুঠার, এখানে আমাদের পরশুরামের ব্যাপারটা একটু যদি আলোচনা করি আমরা। দেখো পরশুরাম ছিল হচ্ছে উনি কে? মেইনলি ছিল হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার, ঠিক আছে। অবতার কি আসলে দেখো মানে পৃথিবীতে দেবতারা যখন বারবার মানুষ ফিরে আসে সেটাকে বলি কি আমরা? অবতার। বিষ্ণুর ষষ্ঠ অবতার। তো
তো এখানে যে অনুষঙ্গ এনেছে উনি উনি আসলে মেইনলি হয়েছিল কি যে ওনার বাবাকে তোমার ক্ষত্রিয়রা, তো দেখো মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তারপর হচ্ছে তোমার শূদ্র, এই যে ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, সেই ক্লাসিফিকেশনের মধ্যে তোমার যে পার্টটা যে তোমার ক্ষত্রিয়, তারা কি আসলে যোদ্ধা। এখানে একটু তোমাদেরকে একটু বুঝাই ব্যাপারটা। ক্ষত্রিয় কারা আসলে? যারা যুদ্ধ করে, ঠিক আছে, যোদ্ধা। সো এই পরশুরামের ক্ষত্রিয়দের সাথে সমস্যা ছিল কি, সে তার বাবাকে কিন্তু ক্ষত্রিয়রা মেরে ফেলেছিলেন, ঠিক আছে, সেই জন্য তিনি কি করেছিলেন, সেই জন্য তিনি 21 বার ক্ষত্রিয়দের নিধন করেছিলেন। এখন তোমরা বলতে পারো যে ক্ষত্রিয়দের এতবার নিধন করার কি আছে, একবার তো করলেই হয়েছে। আসলে ক্ষত্রিয় কিন্তু কোনো স্পেসিফিক জাত বা কোনো ক্লাস না, মানে তো যারা যুদ্ধ করে তারা, ঠিক আছে, তো যোদ্ধারা তো বারবার আসবে পৃথিবীতে, তাই না? সো উনি কিন্তু কি করেছিলেন, 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। এই যে পরশুরাম 21 বার ক্ষত্রিয় নিধন। আচ্ছা, এখানে পরশুরামের আরেকটা ব্যাপার আছে, তার যে কুঠারটা, কঠোর কুঠার। দেখো এই যে অনুষঙ্গটা, এখানে আমরা দুইটা জিনিস কিছু বলতে পারি, যে একটা হচ্ছে কি তিনি 21 বার ক্ষত্রিয় নিধন করেছেন, আরেকটা জিনিস আছে তিনি কিন্তু তার কুঠার দিয়ে তার মাতাকে হত্যা করেছিলেন, ঠিক আছে, তার বাবার, সেটা আবার তার বাবার আদেশে, ঠিক আছে, সেটা অনেক লম্বা কাহিনী, সেখানে যাব না। কিন্তু আবার এই স্টোরি আবার স্যাড এন্ডিং হয় নাই, ভালো এন্ডিং হয়েছে। সে তারা আবার তার বাবাকে অনুরোধ করছিলেন, তার বাবা হচ্ছে আবার তোমার ইয়ে করে তার মার সেই স্মৃতিটা ভুলে দিয়েছিলেন এবং তার মাকে আবার পুনরুজ্জীবিত করেছিলেন। ওকে, সো এই যে পরশুরামের কঠোর কুঠার, তার কুঠারটা আসলে কতটুকু কঠোর তুমি বুঝতে পারছো। এই কুঠার তার মাতাকে হত্যা করেছিল, এই কুঠার 21 বার ক্ষত্রিয়দের নিধন করেছিল। সো পরশুরামের এখানে মানে তুমি কতটুকু কঠোর হইতে পারো, তুমি তোমার মাতাকে হত্যা করার মতো কঠোর একটা কুঠার, সেটা হচ্ছে কি পরশুরামের কঠোর কুঠার, ঠিক আছে, এরকম ভাবে কবি বলতেছে। এরপর দেখো যে নিক্ষত্রিয় করিব বিশ্ব, মানে কি আমি বিশ্বকে একদম ক্ষত্রিয় মুক্ত, ঠিক আছে, ক্ষত্রিয় মুক্ত করে ফেলবো বিশ্বকে, একদম ক্ষত্রিয় মুক্ত করে ফেলবো বিশ্বকে। আনিব শান্তি শান্ত উদার, মানে কি এই যে ক্ষত্রিয়রা এরা তো যোদ্ধা জাতি, এরা কি বিশ্বে কি শান্তি বজায় রাখতে পারে? এরা তো অশান্তি সৃষ্টি করে শুধু। সো এই কারণে কি মানে শান্তি আনবে এই নিক্ষত্রিয় করে। আমি হলো বলরাম স্কন্ধে, হলো মানে কি লাঙল, হলো মানে কি লাঙল। আমি হলো বলরাম স্কন্ধে, স্কন্ধ মানে কাঁধে, তো যে কাঁধে তোমরা দেখো না, মানে তোমার হচ্ছে বলরাম তিনি কি করেন, তিনি হচ্ছে তার কাঁধে কি লাঙল নিয়ে রাখে। সেটা বলরামটা কে সেটা একটু আমরা বলি তোমাদেরকে। এখানে বলরাম হচ্ছে তিনি হচ্ছে একজন তোমার শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় ভ্রাতা। ঠিক আছে, সো তিনি হচ্ছে কি তার কাঁধে একটা লাঙল থাকে, সেই লাঙল দিয়ে উনি চাষাবাদ করে না, উনি এই লাঙল দিয়ে চাষাবাদ করে না, এটা হচ্ছে ওনার কি অস্ত্র, ঠিক আছে, উনি এটা দিয়ে কি যারা হচ্ছে নিপীড়ন করে শোষণ করে তিনি কি তাদের বিরুদ্ধে এটা দিয়ে যুদ্ধ ঘোষণা করে। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। এখানে বলতেছে আসলে যে একটা যে অধীন বিশ্ব আছে, ঠিক আছে, সেই অধীন বিশ্বকে কি তিনি এই লাঙল দিয়ে তিনি একদম উপারি ফেলবেন, একদম এটাকে ধ্বংস করে ফেলবেন। এই যে একটা অধীন ইয়াটা আছে, অধীন বিষয়টা আছে, সেটা থাকবে না। ওকে, সো এই পার্টটাতে আমরা কি দেখলাম, দেখো কবি হচ্ছে তার যে বিদ্রোহী সত্তাটা, সে হচ্ছে মানে একদম কঠিনভাবে যারা যারা তোমার দমন করে, এই যারা শোষক, ঠিক আছে, তাদেরকে দমন করার যে একটা কঠিন ভাব, সেই ভাবটাকে কবি হচ্ছে এখানে তুলে ধরছে যে আমি এত কঠিন হইতে পারি। আমরা কবিতার একদম পিক মোমেন্টে চলে আসছি, একদম লাস্ট জায়গায় চলে আসছি। সেখানে দেখো তোমরা কি আছো সবাই, ক্লাসটা করছো যারা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো আমাদেরকে। দেখো, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির, ঠিক আছে। সো এইখানে আচ্ছা স্কন্ধ মানে বুঝো নাই, স্কন্ধ মানে হচ্ছে তোমার কাঁধ, ঠিক আছে, তোমার কিভাবে বুঝাবো, তোমার ধরো যে তোমার কাঁধে তুমি একটা লাঙল রাখলে, এইভাবে যে এই জিনিসটা তো রাখলাম আমি আমার কাঁধে, ঠিক আছে, তুমি কাঁধে লাঙল নিয়ে ঘুরতেন না, সো স্কন্ধে এইটাই। ওকে, তারপর দেখো এখানে পার্টটাতে যে মহাবিদ্রোহীর অনক্লান্ত, মহাবিদ্রোহী মানে আমি একদম বিদ্রোহ করতে করতে একদম একদম সবচেয়ে বড় বিদ্রোহী হয়ে গেছে। রণক্লান্তকে আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত, যুদ্ধ করতে করতে ক্লান্ত।
মহাবিদ্রোহী রণক্লান্ত মানে কি, আমি যুদ্ধ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি, আমি সেই দিন হব শান্ত। আমি কবে শান্ত হব? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। মানে উৎপীড়িত বা যারা হচ্ছে শোষিত, ঠিক আছে, যারা একদম শোষিত মানুষ, তাদের কান্নার যে রোলটা, তাদের যে কান্নার যে আওয়াজটা, ঠিক আছে, সেটা এখানে তাদের কান্নার যে আওয়াজটা, সেটা যখন আকাশে বাতাসে থাকবে না আর, সেই দিন আমি শান্ত হব। কবি এখানে বলতেছে অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। এখানে খড়গ কৃপান মানে কি, এক ধরনের অস্ত্র, ঠিক আছে। অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, এখানে কি মানে তোমার ভীষণ রণভূমি কি মানে যেখানে যুদ্ধ হয় সে রণিবে না, যেখানে অত্যাচারী যে তোমার অস্ত্র, বিধ্বংসী অস্ত্রগুলো, সেগুলো যুদ্ধক্ষেত্রে আর থাকবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি একদম যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, আমি সেই দিন হব শান্ত। মানে যখন আর কোনো তোমার শেষ মোমেন্ট এরকম যে কোনো আর পৃথিবীতে তোমার ইনইকুয়ালিটিস নাই, কোনো বৈষম্য নাই, তখন হচ্ছে কেউ কাউকে শোষণ করছে না, কেউ কাউকে অত্যাচার করছে না, এই যে মোমেন্টটা, এই মোমেন্টটাতেই কবি কি হবে, একমাত্র শান্ত হবে। আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শির। আমি হচ্ছে চির বিদ্রোহী বীর, কবি যে বিদ্রোহী সত্তাটাকে, কবি সেটাকে বলতেছেন আমি বিশ্ব ছাড়াইয়ে একাই উঠে যাব, কেউ যদি আমার সাথে না থাকে আমি তাইলে আমি নিজে বিদ্রোহটা করব, আমি নিজে যুদ্ধটাকে চালায় যাব, ঠিক আছে। সো এখানে আমাদের কবিতা মোটামুটি আলোচনাটা শেষ। ওকে, সো তোমাদের যদি আর কোনো অনুষঙ্গে বা কোনো ব্যাপারে যদি তোমাদের আসলে কোনো সমস্যা থাকে, তোমরা আমাদেরকে জানাতে পারো, তাহলে বলার ট্রাই করবো, আলোচনা করার ট্রাই করবো। একদম শুরুতে আমি আবার যাচ্ছি, কবিতাটা আসলে কি মানে আরো বড় কিন্তু, হ্যাঁ, কবিতাটা আরো অনেক বড়। তো এই কবিতাটা তোমার মেইন কবিতা থেকে কিছু কিছু অংশকে কেটে কেটে এরকম একটা পার্ট বানানো হয়েছে, ঠিক আছে, এরকম বানানো হয়েছে, কারণ অনেক বড় কবিতা তোমাদের পড়তে আরো কষ্ট হতো। সো এই কবিতা কিন্তু তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে যে এইচএসসিতে তোমার ধরো এইটা থেকে মানে একটা যদি থাকে, এটা শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস হোক, এইটা থেকে একটা সিকিউ এইচএসসি থাকবেই। তোমার টেস্ট পরীক্ষা বলো, ঠিক আছে, তোমার টেস্ট পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা বলো, সেই যে কোনো পরীক্ষাতেই এটা থাকবেই। ওকে, তারপর ধরো যে আর এই এইচএসসিতে তোমার কঠিন কঠিন তোমার রিটেন পার্ট, এইচএসসিতে তোমার রিটেন পার্ট থাকে, তারপর অন্যান্য যে পার্ট আছে সেগুলোতেও কিন্তু এই পরীক্ষা মানে এই ইয়ে থেকে কবিতা থেকে প্রশ্ন থাকে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে খড়গ কৃপান দেখতে কেমন, তোমাকে আমি দেখাচ্ছি একটু হিরে। এই যে দেখো, এই যে এটা, ঠিক আছে, এই যে এই ধরনের অস্ত্রগুলোকে আমরা খড়গ কৃপান বলি। তোমার ধরো যে ইয়েতে তোমরা যারা প্রাচীনকালে কোনো ইয়ে দেখছো, তোমার কি বলে মানে যুদ্ধ দেখছো বা মিডিয়েভাল এজে, ঠিক আছে, মিডিয়েভাল এজে যে তোমার যে অস্ত্রগুলো থাকতো, তোমার একটা খঞ্জর বলে, ঠিক আছে, খঞ্জর বলে, এটাকে আমরা খড়গ কৃপান বলি নর্মালি। ওকে, আচ্ছা, আমরা আবার ব্যাক আসলাম। একজন বলতেছে যে সিকিউ কি প্র্যাকটিস করাবেন? না, আজকে আর হচ্ছে সিকিউ প্র্যাকটিস না করাবো না। তোমরা যদি চাও তোমাদের জন্য আরো বড়ভাবে আর কি নিয়ে আসবো আমরা সিকিউ প্র্যাকটিস সহ, ঠিক আছে, এরকমভাবে। আজকে জাস্ট আমরা কবিতাটা আলোচনা করলাম, আর সিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা যদি চাও, তোমাদের যদি মনে হয় যে আসলে ধরে ধরে প্রত্যেকটা মানে ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো সবগুলো কবিতা গল্প এগুলো থেকে সিকিউ লাগবে কিনা, বা তোমাদের এমসিকিউ অনুযায়ী আলোচনা করবো কিনা, সেগুলো যদি জানাও তোমরা হচ্ছে গ্রুপে পোস্ট করবা। তোমরা যেখানে দেখতেছো, তোমরা যে পেজ বা যে গ্রুপে দেখতেছো সেখানে হচ্ছে জিজ্ঞাসা করবা, ঠিক আছে। আচ্ছা, আর আমার তো পরিচয়টা দেওয়া হয়নি ক্লাসের শুরুতে, আমি শেষে দিয়ে এসে পরিচয় দিই। আমার নাম হচ্ছে হাসিবুল হাসান আকাশ, আমি বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, ঠিক আছে। আর তোমরা যদি বাংলা আর ইংলিশের এরকম আরও অনেক ক্লাস চাও বা প্লে লিস্ট চাও, তোমরা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে অন্বেষণ এডু, ঠিক আছে, অন্বেষণ এডু, তোমরা হচ্ছে এইটাতে তোমরা এখনই পজ করে বা যেতে পারো যে অন্বেষণ এডু ইউটিউব চ্যানেলটাতে আমাদের ইংলিশের ফ্রি প্লে লিস্ট
বানানো হয়েছে, বা আর বাংলার জন্য আমরা বানাবো সবগুলো গল্প কবিতা, এগুলোর উপর আবার সিকিউ আলোচনা। সো তোমরা যদি এখানে যাও, এখানে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের পেজও আছে অন্বেষণ নামে, ঠিক আছে? তোমরা লিঙ্ক পাবা কমেন্টে, বা না পেলে জানাবা যে কোনো জায়গায়, তোমরা যেখান থেকে দেখতেছো জানাবো যে অন্বেষণের পেজটা কোনটা। তো এটা হইলে তোমরা হচ্ছে ই করতে পারবা, মানে সবগুলো ক্লাস পাবা। আর আজকে হচ্ছে তোমাদের মানে কবিতাটা আসলে অনেক বড়, তো মানে এক ক্লাসে বিদ্রোহী, আবার বিদ্রোহীর ইয়াটা তোমার কি বলে, তোমার সিকিউ প্র্যাকটিস একটু টাফ হয়ে যাবে, রোজা রেখে দেখবো তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে করাবো না। আর তোমরা একটু বলো যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আর কারো কোনো প্রশ্ন, বা তোমরা আসলে কোন বিষয়ের উপর ক্লাস চাও, বা আর যে কোনো কোনো কিছু জানতে চাও কিনা, তাহলে হচ্ছে আমরা জানাবো। আর এই যে কবিতাটা, ঠিক আছে, এই কবিতাটা তোমাদের কিন্তু আসলে অনেক মানে কঠিন মনে হইতো অনেক অনেক টাইমে, বা এই কবিতাটাতে তোমার ধরো যে অনেক এত অনুষঙ্গ আসলে ঠিকমতো না পড়লে বা না বুঝে পড়লে এটা অনেক কঠিন লাগে, মনে হয় যে না কি এটা কি পড়তেছি, এটা কি বোঝাচ্ছে, মানে বোঝা যায় না ব্যাপারগুলো। বাট তুমি যদি মানে এটা ভালো মতো একটু পড়ো, বুঝে বুঝে আজকে যেভাবে দেখালাম, ঠিক আছে, এভাবে যদি তুমি একদম পড়ো, দেখবে যে আর কোনো কিছু তোমার মধ্যে মানে ইয়ে থাকবে না এই কবিতার। তোমরা আরও এই কবিতা ছাড়াও আমাদের কিন্তু আরেকটা ক্লাস থাকবে সামনে, আমাদের তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেখানে, সেই রুটিন দিয়েছে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা পড়াবো। তোমাদের যদি মনে হয় আরও যে কোনো কবিতা, কঠিন গল্প বা কঠিন প্রবন্ধ, বা তোমার গ্রামারের জিনিসপত্র, বাংলা গ্রামারে তোমার সমাস, কারক, যা যা লাগে তোমরা একটু জানাবা। এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রে যে কোনো ক্লাস লাগলে, ঠিক আছে, এগুলো একটু জানাবা। ওকে, অন্য কোনো চ্যানেল থেকে কিছু আসতেছে কমেন্ট, অন্য কোনো লাইভে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা একটু পরে শেষ করব। তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, আশা করি সবার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, শেষ করতে হবে। ওকে ঠিক আছে তাহলে। আর তোমাদের কিন্তু ক্লাসে যে রুটিন দেওয়া হয়েছে সেখানে বাংলা ইংলিশ ক্লাস নেওয়া হচ্ছে, তো তোমরা একটু ইয়ে থাকবা যে ক্লাস কী কী লাগে, বা তোমরা যদি করতে চাও বা কোনো কিছু, যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো ক্লাস চাইলে সেগুলো আমাদেরকে জানাবা, ঠিক আছে? কারণ এইচএসসি পরীক্ষা সামনে এসে পড়তেছে। আর তোমাদের কিন্তু যারা হচ্ছে অনেকে আছে এখান থেকে মেডিকেল পরীক্ষা দিবা, বা অনেকে অন্যান্য পরীক্ষা দিবা, তোমরা কিন্তু বাংলা জিনিসটাকে একটু ভালো মতো পড়ে রাখবা, ঠিক আছে? বাংলা পড়লে তোমার অনেক পরীক্ষায় কিন্তু বাংলা কাজে লাগে। হ্যাঁ, সো আমরা ক্লাসটা শেষ করি, আর তোমাদের সামনে আরও ইংলিশ ক্লাস নিবো আমরা। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।